আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই সন্ধ্যায় তোমাদের সাথে কিছু ইনফরমেটিভ এবং ইন্টারেক্টিভ সময় অতিবাহিত করার জন্য আমি ফোকাস একাডেমির পক্ষ থেকে চলে এলাম। আদিব আহনাফ, বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্ট, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা ফিজিক্সের ফ্রি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো ক্লাস শুরু করার আগে চলো আমরা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলে নিই। আচ্ছা, সবার প্রথমে একটা প্রশ্ন করি যে পদার্থবিজ্ঞান কি আসলেই শুধু একটি তাত্ত্বিক বিষয়, নাকি আমাদের পারিপার্শ্বিক সকল ঘটনার সাথে আমরা পদার্থবিজ্ঞানের সকল তথ্যগুলোকে রিলেট করতে পারবো এবং তাদের থেকে সব ঘটনাকে অ্যানালাইসিস করতে পারবো? ধরো নিউটন বলে গিয়েছেন বাহ্যিক কোনো বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি হবে, একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ধরে নাও তুমি সাইকেল চালাচ্ছ, এখন তুমি সাইকেলে প্যাডেল করা সাডেনলি বন্ধ করে দিলা। আচ্ছা, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? সাইকেলটা কি থেমে যাচ্ছে নাকি চলতে থাকবে? নিউটন তো বলেছে এটা চলতে থাকবে, কিন্তু আমরা তো দেখবো কিছুক্ষণ পর থেমে যাবে। তাহলে কি ঘটনা ঘটলো? অথবা গ্যালিলিও কি বলে গিয়েছে? গ্যালিলিও বলেছে যে যখন বিনা বাধায় দুটি পড়ন্ত বস্তু একসাথে পড়বে তখন তারা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখন আমরা যদি একটা কয়েন এবং একটা পালককে একসাথে ছাড়ি, তারা কি একসাথে ভূমিস্পর্শ করবে? অবশ্যই করতেছে না। তাহলে কি ঘটনা ঘটছে? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, প্রথম ঘটনাটিতে রাস্তার একটা ঘর্ষণ রয়েছে এবং দ্বিতীয় ঘটনাটিতে কি রয়েছে, বায়ুর একটা ঘর্ষণ রয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোকে আমরা যদি ম্যাথমেটিক্যালভাবে অ্যানালাইসিস করতে পারি এবং সেখান থেকে রিয়েল ঘটনার যেই আউটপুটটা আসতেছে প্রকৃতিতে সেটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা ফিজিক্সের সকল তত্ত্বের খুব সুন্দরভাবে এনলাইটমেন্টগুলো করছি। তো চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, তোমরা যারা এই কোর্সটা কিন্তু মূলত যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছে তাদের জন্য। একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, তোমরা কিন্তু হাঁটি পা করে তোমাদের শিক্ষা জীবনের একটা বড় অধ্যায় কিন্তু সমাপ্ত করে চলে এসেছো। আমরা যদি আমাদের হোল একাডেমিক লাইফের কিছু মাইলস্টোনকে চিন্তা করি, সবার প্রথমে কিন্তু আসে এসএসসি পরীক্ষা, এরপরে কি আসে আমাদের এইচএসসি পরীক্ষা। আচ্ছা, তো এই এইচএসসি পরীক্ষা এটা কিন্তু তোমরা চিন্তা করে দেখো, তোমরাও কিন্তু এসএসসির থেকে এইচএসসিটাকে একটু বেশি প্রায়োরিটি দিবা। কেন বেশি প্রায়োরিটি দিচ্ছ? চলো আমরা একটু ঘটনাগুলো দেখি। ধরে নাও তোমরা যে অ্যাডমিশন এক্সামটা দিবা, সেই অ্যাডমিশন এক্সামে কিন্তু তোমাদের এইচএসসির মার্কসের উপর একটা প্রাইমারি স্ক্রুটিনিং হবে বা একটা প্রাইমারি বাছাই হবে। তার মানে কি আমার এইচএসসির মার্কসই সব? এখানে আরেকটা কথা বলা উচিত যে তোমরা অ্যাডমিশনের সময় যে সময়টা পাচ্ছ ওই সময়টা কিন্তু অবশ্যই অ্যাডমিশনের ফাউন্ডেশন করার জন্য এনাফ না। তার মানে তোমাদের এইচএসসি লাইফে কি করা লাগবে, তোমাদের টোটাল যে ফাউন্ডেশন আছে সেটা কিন্তু বিল্ড আপ করতে হচ্ছে। যদি তাই হয়ে থাকে তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম। একটু ভেবে দেখো, তোমরা অনেকেই ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছ অথবা আগামী ঈদের পরে দিবা, তাহলে সময় কতটুকু আছে? আমি যদি টেস্টের আগ পর্যন্ত ধরি তাহলে কিন্তু খুবই অল্প একটা সময় রয়েছে। তো এই অল্প সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে একটা স্ট্রং এবং কোর ফাউন্ডেশন করতে পারি সেটা নিয়ে কিন্তু আমাদের একাডেমিক মাস্টার কোর্স 2026। একটা জিনিস একটু মাথায় রাখবা সব সময়, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যতটা মজবুত হয় সেই বিল্ডিংটা কিন্তু ততটা উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। তাহলে ফাউন্ডেশনই কিন্তু সব কিছুর মূল কথা বা মূল ভিত্তি। তো এই কথাটা মাথায় রেখে চলো আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। আরেকটা কথা, তোমরা অবশ্যই যারা আমাদের সাথে লাইভে যোগ দিয়েছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে লাইভটি শেয়ার করে দাও, যাতে আমরা একটা খুব সুন্দর সময় এনজয় করতে পারি। ঠিক আছে, আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 এর মহাকর্ষ অভিকর্ষ এর কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে মহাকর্ষ এবং অভিকর্ষ কি, খুব শর্টে বলে নিই, তোমরা ক্লাস 9-10-এও পড়ে এসেছো।
মহাকর্ষ মানে হচ্ছে পৃথিবীতে দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করবে, এই দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা মহাকর্ষ বলবো। আর যদি দুটা বস্তুর মধ্যে একটা বস্তু হয়ে থাকে পৃথিবী, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা অভিকর্ষ বলবো। আচ্ছা, সবার প্রথমে গ্যালিলিও তিনি 3টা সূত্র দিয়ে গিয়েছেন। 3টা সূত্রকে আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, প্রথম সূত্রে কি বলা হয়েছে? বায়ু শূন্য স্থান হতে হবে এবং বাধাহীন পথ হতে হবে। এরকম সিচুয়েশনে আমার দুটা বস্তু অবশ্যই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। দ্বিতীয় সূত্র কি? বাধাহীন পথে সেম কন্ডিশন, আমার এখানে কোনো বায়ুর বাধা থাকবে না। এই সময় আমাদের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে। তাহলে আমরা এখানে বলতে পারি v is proportional t। আর তৃতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে বরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সেটা সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি হয়ে যাচ্ছে? h is proportional t স্কোয়ার। চলো পরের স্লাইডে যাই। এখানে কেপলার একটা সূত্র দিয়েছে। কেপলারের সূত্রের বেসিক কনসেপ্ট হলো এখানে পৃথিবী সূর্যকে কিভাবে কেন্দ্র করে ঘুরছে সেই ব্যাপারটার জন্য সে 3টা সূত্র দিয়েছে। তো সবার প্রথমটা কি? উপবৃত্ত সূত্র। এখানে বলা হয়েছে যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। আচ্ছা, তোমাদের ম্যাথে কনিক্স নামে একটা চ্যাপ্টার আছে, ধরে নিলাম তোমরা কনিক্সের টুকিটাকি বেসিক জানো। তো 6.2তে ওখানে উপবৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে একটা উপবৃত্তের 2টা ফোকাস থাকে। লেটস সে দিস ইজ এস প্রাইম অ্যান্ড দিস ইজ এস। এখন ধরো এইখানে আমাদের সূর্য রয়েছে এবং এইখানে হলো আমাদের পৃথিবী রয়েছে। তাহলে পৃথিবী যখন প্রদক্ষিণ করবে তখন কি হবে? তখন সে অবশ্যই সূর্যকে একটা ফোকাসে রেখে প্রদক্ষিণ করবে। তাহলে এখান থেকে আমরা এই ছবি থেকে সেটা বুঝতে পারলাম। নেক্সটে আসতেছি, ক্ষেত্রফলের সূত্র। এখানে কি বলা হয়েছে? গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো, ধরে নেই এইখানে গ্রহটা, আমরা যে কোনো গ্রহ চিন্তা করি, সে এই অবস্থান থেকে এই অবস্থানে গেল। তাহলে তার যে কানেক্টিং লাইনটা, সেই কানেক্টিং লাইনটা কি এতটুকু এরিয়া কনজিউম করছে? আচ্ছা, এখন চিন্তা করি আমাদের গ্রহটা প্রদক্ষিণ করতে করতে এখানে চলে আসলো। এখন আমরা যদি কানেক্টিং লাইনগুলো ড্র করি তাহলে আমরা কি দেখতে পাবো? এইখানে এই এরিয়া কনজিউম করছে। কেপলার কি বলে গেছে শুনো? সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে এইখানে ওর যতটুকু সময় লেগেছে এইটুকু আসতেও ততটুকুই সময় লেগেছে। আদারওয়াইজ এই বাহুগুলা বড়, এটা ছোট হতে হবে, নাহলে ক্ষেত্রফল তো সমান হবে না। তার মানে এইখানে অবশ্যই তার বেগ বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড যতই সে সূর্য থেকে দূরে সরে যাচ্ছে তার বেগটা কিন্তু হ্রাস পাচ্ছে। এইটা কিন্তু অনেকটা স্পেস টাইমের কনসেপ্টের সাথে সম্পর্কিত। এটা ইনশাল্লাহ যদি বিস্তারিত আরও বড় ক্লাস পাই তখন আমরা তোমাদের সাথে আরও ডিটেলসে আলোচনা করব। যাই হোক, ক্ষেত্রফলের সূত্রের পর আসে হচ্ছে সময়ের সূত্র। সময় কি বলেছে? প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা বেসিক্যালি বই এভাবে লেখা ছিল। আমি যদি এটা ইংলিশটা বলি ওটা আর একটু বেটার ভাবে অ্যাড্রেস করা হয়েছে। ওখানে একটা কথা বলা হয়েছে সেমি মেজর এক্সিস। আচ্ছা, হোয়াট ইজ সেমি মেজর এক্সিস? আচ্ছা দেখো তো, এই যে এই পার্টটা, এটা কি ওর সেমি মেজর এক্সিস? বাংলায় বললে কি হয়? বৃহদাক্ষ। তাহলে সরি, এটা সেমি মেজর না, এটা হচ্ছে তার মেজর এক্সিস বা বৃহদাক্ষ। তাহলে সেমি মেজর এক্সিস কতটুকু হবে? এতটুকু হবে, এতটুকু হবে। তাহলে আমি ধরে নিই এটা আমাদের এ। ইন দ্যাট কেস এখানে বলা হয়েছে যে
পর্যায়কাল পর্যায়কাল এর বর্গ, এটা হচ্ছে আমাদের সেমি মেজর এক্সিসের ঘনফলের সমানুপাতিক। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্রে আপতিত হতে পারি। খেয়াল করো, এখানে আমরা বলতে পারি t²/a³ এটা একটা কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস একটা ফর্মুলা জেনারেট করা যায়, t1²/a1³ ইজ ইকুয়াল টু t2²/a2³। এটার ইমপ্লিমেন্টেশন আমরা একটু পরেই দেখব। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এটা মেবি ওই অঙ্কটাই চলে এসেছে। খেয়াল করো, সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা কত হবে? আচ্ছা চলো এখানে আগে দেখি আমাদের কি কি ডাটা আছে। এখানে বলা হয়েছে যে এক বছরে দিনের সংখ্যা কত হবে। তাহলে আমরা এখন চিন্তা করি বর্তমানে এক বছরের দিনের সংখ্যা কত। এটা কত হবে? t1 ইজ ইকুয়াল টু 365 ডেজ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবা, আমরা কিন্তু জানি পর্যায়কালের সংজ্ঞা অনুযায়ী একটা ফুল অসিলেশন দিতে বা একটা বিন্দু থেকে যাত্রা করে পুনরায় আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে সেটাকে কিন্তু আমরা পর্যায়কাল বলছি। তো পৃথিবীর ক্ষেত্রে এটাও কিন্তু তার পর্যায়কাল, কারণ সে এক বছরে আমরা জানি সে সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। ওকে, তাহলে আমাদের t2 বের করতে বলছে। আর কি বলা আছে? যদি দূরত্বটা আমাদের অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তাহলে a1 যদি আমাদের a হয়, a2 ইজ ইকুয়াল টু কী হবে? তার অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে a/2 হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলায় ফেলাই দিই। আমার বের করতে হবে t2, তাহলে আমি t2 রাখি। t2² ডিভাইড t1² ইজ ইকুয়াল টু a2³/a1³। তাহলে t2² ইজ ইকুয়াল টু এখানে a2 a/2 আর এখানে a, আমরা পুরোটাকে এখন হোল কিউব বলতে পারি, ইন্টু t1²। আচ্ছা, তাহলে এটা কত আসে? 1/8 ইন্টু 365²। চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি। আমরা যদি একবারে এখানে বর্গ করে দিই, মানে হচ্ছে আমরা t2 এর মানটা বের করি, এটা আসবে হচ্ছে 129 এত ডেজ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে নিউটনের সূত্র দেওয়া আছে। নিউটনের সূত্র তোমরা সবাই আসলে পড়ে আসছো, এটা নিয়ে অতটা আমার এনলাইটমেন্ট করার কিছু নাই, তোমরা জানো সেটা। তো এখানে কয়েকটা কথা একটু মন দিয়ে মাথায় রাখবা। বলা হয়েছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, তাহলে এখান থেকে যে কথাগুলো বলা হয়েছে এটা তোমরা জানো। এফ ইজ প্রপোর্শনাল, আমরা জানি দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো আমি যদি কম্বাইন্ড করে দিই তাহলে কি আসে? m1 m2/d²। এবার এই সমানুপাতিক উঠে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসে যায়, যেটা মহাকর্ষীয় ধ্রুবক g m1 m2/d²। ওকে, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই অঙ্কটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এটা মেবি বুয়েট 16-17 অ্যাডমিশনের সময় এসেছিল। এটা নিউটনের ফর্মুলার উপর বেস করে। কি বলেছে দেখো, একটা সুষম গোলক আছে। এই সুষম গোলকের ভর কত বলা আছে? 1 × 10⁴ কেজি। ব্যাসার্ধ বলা আছে কত? 1 মিটার। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে অবস্থিত m1 ভরের যদি একটি কণা থাকে তার উপর মহাকর্ষ বলের মান কত? আচ্ছা, প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দেখো কি ঘটনা ঘটে। ছবিটা এই সাইডে আঁকালাম। এটা ধরো আমাদের সেই
বৃত্ত বা সুষম গোলক। এর ভর বলা আছে কত? 1 × 10⁴ কেজি। আচ্ছা, একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? ব্যাসার্ধ বলা আছে 1 মিটার, বাট আমার কিন্তু জানতে চাইছে 0.5 মিটার দূরত্বে। তার মানে বিন্দুটা কি আমার গোলকের বাইরে না ভিতরে? এটা অবশ্যই কিন্তু গোলকের ভিতরে। আচ্ছা, সো এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কেন্দ্র। কেন্দ্র থেকে 0.5 মিটার দূরত্বে একটা কণা আছে। কণাটা একটু অন্য কালার দিয়ে মার্ক করি। লেটস এটা হচ্ছে আমার কণা। এখন এই কণার ভর বলা আছে কত? m1 কেজি বলা আছে। আচ্ছা, এই অঙ্ক করার সময় একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট একটু মাথায় রাখবা, শোনো। এখানে গোলকের ভর দেওয়া আছে, সবই দেওয়া আছে, বা যেহেতু আমার কণাটা যার উপর আমরা মহাকর্ষ বল বের করছি সেটা কিন্তু আমার গোলকের ভিতরে, তার মানে সম্পূর্ণ গোলকের ভর কিন্তু কাউন্ট হবে না, কারণ সম্পূর্ণ গোলক ওর উপর মহাকর্ষ বল অ্যাপ্লাই করছে না। তাহলে চিন্তা করি কতটুকু করছে। ও যেই পয়েন্টে আছে, ও যে পয়েন্টে রয়েছে, আমরা ওর নিচ থেকে একটা গোলক চিন্তা করি। এই গোলকটা কি করছে? এই গোলকটাই আমার এই m1 বস্তুর উপর মহাকর্ষ বল অ্যাপ্লাই করছে। তাহলে এর ভর আমরা m2 ধরে নিই। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা যেহেতু সম্পূর্ণ একটা বড় গোলক, এটাকে আমরা বড় m দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি? আমাকে বের করতে হবে m2 এর মানটা কত। এখন এটা বের করার কনসেপ্ট কি? খুব সহজ একটা কনসেপ্ট, শুনো। এটা কি সুষম গোলক? সুষম গোলক মানে কি? সম্পূর্ণ গোলকটা কিন্তু একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তার মানে আমি বলতে পারি এইখানে এই অংশটাতে ওর ঘনত্ব যতটুকু, এই হ্যাচ দেওয়া অংশের ঘনত্ব এতটুকু, মানে সম্পূর্ণ আমার গোলকটার ঘনত্ব সেম থাকবে। আমরা ফার্স্টে ঘনত্বটা বের করি। রো সমান সমান হোয়াট? m/v। তাহলে বড় m বাই সম্পূর্ণ গোলকের আয়তন। তাহলে কি আসে? আচ্ছা, বড় m কত বলা? 10⁴। আর v কত বলা? 4/3 পাই। সম্পূর্ণটা কত এখানে? 1³ তাহলে আমরা এভাবেই রাখি। এখন আমরা যদি m2 এইটার ভর বের করতে চাই, তাহলে m2 সমান আমরা বলতে পারি কি? রো ভি। অ্যান্ড এই রো ভি কত হয়ে যাবে এই ছোট গোলকটার জন্য, এবং রো কিন্তু একই থাকতেছে। তাহলে রো এর ভ্যালুটা আমরা এখন বসাই দিই। 10⁴ 4/3 পাই। v2 মানে হচ্ছে 4/3 পাই 0.5³ 4/3 পাই কাটাকাটি চলে যাচ্ছে। একটু ক্যালকুলেট করে দেখি। তাহলে অভ্যন্তরীণ গোলকের ভর আমাদের আসতেছে 1250 কেজি। বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের আসল কাজ কি ছিল? মহাকর্ষ বলের মান বের করা। তাহলে F = G। m কত? আমাদের এই বিন্দু ভরটাকে আমরা নিব m1, এবং আমাদের গোলকের যে পোর্শনের ভর বের করলাম সেটা নিব, এবং তাকে আমরা কত দিয়ে ভাগ করব? খেয়াল করো, এইখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে। একটু আগে বললাম না বস্তু কণা? আচ্ছা, বস্তু কণাতে এর ভর তো ওর বিন্দু ভর, তাহলে ওর বিন্দুতেই অবস্থিত। বাট এই গোলকটা কত হবে? তার ভর কেন্দ্র অবশ্যই, যেহেতু সুষম গোলক, তাহলে বলতে পারি তার ভর কেন্দ্রটা অবশ্যই তার কেন্দ্রে অবস্থিত। তাহলে তার আর এর দূরত্ব কত হবে? 0.5। ওকে, তাহলে 0.5² আচ্ছা, তাহলে আমরা এবার মানগুলা বসাই দিই। খুব দ্রুত আমি একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি।
আচ্ছা, তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে 3.34 ইন্টু 10⁻⁻7 ইন্টু m1। ওকে, চলো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। কি বলেছে দেখো, যদি পৃথিবীর ভর চন্দ্রের ভরের 49 গুণ হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 40 ইন্টু 10⁻⁴ কিলোমিটার হয়, তবে চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোনো বস্তুর উভয়ের টান সমান হবে। একটা জিনিস এটা সবসময় মাথায় রাখবা, যখনই ফিজিক্সের অঙ্ক করবা অবশ্যই না একটা ছবি আঁকাই নিবা, বিকজ এটা আমার ক্ষেত্রে খুব কাজ করে। আমি যখন ছবি আঁকাই নিই না, তখন অটোমেটিক্যালি মাথাটা ওপেন হয়ে যায়, বিকজ তুমি যখন ছবি আঁকাচ্ছ ব্যাকে কিন্তু তোমার মাথায় ক্যালকুলেশন করতেছে। চলো আমরা এটা একটা ছবি আঁকাই, রাফ স্কেচ, খুব বেশি ডিটেল দরকার নাই। কি বলছে, পৃথিবী আছে, চন্দ্র আছে। পৃথিবী চন্দ্র একটু ছোট ছোট করে আঁকালাম, তাদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে কত, আর 40 ইন্টু 10⁻⁴ কিলোমিটার থেকে অবশ্যই কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, তাহলে 10⁻7 মিটারে নিয়ে নিলাম। আচ্ছা, নেক্সট আর কি বলা আছে, এখানে বলা আছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের। আচ্ছা, তাহলে ডাটা যেগুলো আছে সেগুলো আমরা একটু লিখে নিব। আচ্ছা, ডাটাগুলো লিখে নিই। কি বলা আছে, পৃথিবীর ভর। আচ্ছা, চন্দ্রের ভরের 49 টাইমস, মধ্যবর্তী দূরত্ব বলা আছে। এখন টান কোথায় সমান হবে, ধরে নেই এটা আমার আর্থ, মুন, এই একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমার টান সমান হবে। টান সমান হওয়া মানে কি, টান সমান হওয়া মানে হচ্ছে কার্যকর যে বলটা কাজ করবে সে বলটা কিন্তু 0 হবে। তার মানে এইখানে অবশ্যই কোনো একটা বস্তুকে পৃথিবী F1 বলে টানবে, চাঁদ কি করবে, F2 বলে টানবে। তার মানে প্রশ্ন মতে আমরা বলতে পারি আমাদের F1 এবং F2 সমান হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এইটুকু একটা দূরত্ব চিন্তা করে নিলে, আমরা ধরলাম এটা x মিটার দূরত্ব, এইটুকু কত হয়ে যাবে, 40 ইন্টু 10⁻⁷ মাইনাস x। ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। এটা কি হয়েছে হচ্ছে g ইন্টু m আর্থ, কোনো একটা বস্তু ধরে নিলাম, তার ভরটা আমরা m ধরে নিচ্ছি কারণ কাটাকাটি চলে যাবে, আর এখানে x² ইজ ইকুয়াল টু g m মুন m, এটা হচ্ছে কত, 40 ইন্টু 10⁻⁷ মাইনাস x হোল স্কোয়ার। m m এবং জি জি কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, এখন দেখো কি করতে পারি আমরা, আমরা এখন বলতে পারি যে 40 ইন্টু 10⁻⁷ মাইনাস x বাই x, এই পুরাটা হোল স্কোয়ার বলতে পারি, এবং এখানে মুনের ম্যাস আর্থের ম্যাস চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা একটু কাজ করে নেই। এখানে আমরা বলতে পারি 40 ইন্টু 10⁻⁷ বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে এখানে আসে হচ্ছে 1/49। তাহলে এখানে কত হয়ে যাবে, 1/7 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইদিকে চলে আসি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব। চলো করে ফেলি। তাহলে এটা আসে হচ্ছে 3.5 ইন্টু 10⁸ মিটার। দূরত্বটা কোথা থেকে, অবশ্যই পৃথিবীর কেন্দ্র থেকে। মাথায় রাখবা, এটা কিন্তু আমরা অবশ্যই কেন্দ্র থেকে ধরে নিয়েছি। আচ্ছা, তো এটা নিউটনের ফর্মুলার আরেকটা ইমপ্লিমেন্টেশন ছিল।
এবার চলো একটু থিওরিটিক্যাল পড়ায় ব্যাক করি। মহাকর্ষ বলের প্রকৃতি। আচ্ছা, মহাকর্ষ বলের প্রকৃতি এখানে তো বলা হয়েছে যে দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল, নর্মাল কথা, সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটাও ঠিক আছে। 3 নাম্বার লাইনটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলেছে বলো তো? এখানে বলেছে এটা ওকে, এখানে বলা হয়েছে যে বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা কেন বলা হয়েছে এটা আমি একটু স্লাইটলি তোমাদের অল্প করে বলে দিই। তোমরা স্থির তড়িৎ তো পড়েছো, তাই না? তো স্থির তড়িতে ওইখানে কিন্তু কুলম্বের সূত্র আছে। এখন কুলম্বের সূত্র, ওইখানে একটা পয়েন্ট আছে যে কুলম্বের সূত্র কিন্তু তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। ওখানেও কিন্তু আমরা আকর্ষণ এবং বিকর্ষণ বল বের করছি, বাট ওটা কিন্তু আমার দুইটা আধানের মধ্যে বের হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের শুধুমাত্র দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ বল বের হচ্ছে। সেখানে এসে একটু মাথায় রাখবা যে দুইটাকে কখনো কনফিউজ করবা না, গুলাবা না। মহাকর্ষ বল কখনো তার কোনো প্রকৃতির উপর, যে মাধ্যমে তুমি করছো সেই মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু ডিপেন্ড করে না। আচ্ছা, এরপর কি বলছে? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, নেক্সটে চলে যাই। ওকে, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিয়েছো অথবা দিবা, ধরে নিচ্ছি তোমরা নিউটন মেকানিক্স পড়েছো। আচ্ছা, নিউটোনিয়াল মেকানিক্সে ওখানে কিন্তু আমরা ওখানে একটা টপিকই আছে যে একটা বৃত্তাকার পথে আমরা নিউটনের সূত্রগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বা ওখানে বলবিদ্যাটাকে ওখান থেকে কী কী ফর্মুলা আসছে। তাহলে এইখানে আমরা কেপলারের সূত্র, এটাকে আমরা নিউটনের সূত্র দিয়ে বের করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিসকে খেয়াল করেছো? কেপলার কিন্তু বলে গেছে উপবৃত্তাকার পথ, কিন্তু নিউটনীয় বলবিদ্যায় আমরা তো পড়েছি বৃত্তাকার পথ। তাহলে আমাদের কি করা লাগবে? এখানে ধরে নিব যে পথটা বৃত্তাকার। চলো ছবি এঁকে নিই। একটা বৃত্তাকার পথ, মাঝখানে কি ধরলাম? এটা আমার সান। এখানে কি ধরলাম? এটা হচ্ছে আমার আর্থ। তো এদের মধ্যবর্তী কি আছে? একটা আকর্ষণ বল আছে, নিউটনের ফর্মুলা থেকে যে আকর্ষণ বল পাচ্ছি, এবং এই যে বস্তুটা বা পৃথিবী বা গ্রহ ধরো, তার কিন্তু সে কিন্তু একটা ভি, তার একটা রৈখিক বেগ আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখানে বলতে পারি যে তার হচ্ছে একটা কেন্দ্র বিমুখী বল আছে। এটা কি হয়ে যাচ্ছে? আমার mv স্কোয়ার বাই r হয়ে যাচ্ছে। আচ্ছা, চলো আমরা ক্যালকুলেশন করতে থাকি। তাহলে এটাকে আমরা কি বলবো? এফসি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই এফ এবং এই এফসি, এই দুইটা সমান নিউটনীয় বলবিদ্যা থেকে আমরা এটা বলতে পারি। ওকে, তাহলে এখানে কি আসে? জি এম এম মধ্যবর্তী দূরত্বকে আমরা এখানে আর ধরে নিই। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, আচ্ছা, আমরা তো এটাও শিখেছি তাই না, যে এম ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে একটু ইমপ্লিমেন্ট করে নিই। জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। দেখো এম এম কিন্তু আমাদের কাটাকাটি চলে যাচ্ছে। এখন জি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ারকে আমরা কি বলতে পারি? 2 পাই বাই টি, বড় হাতের টি পর্যায়কাল, তার হোল স্কোয়ার, মানে কি 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু আর। ওকে, তো এখন আমরা ধ্রুবপদগুলোকে একত্রিত করব। তো ধ্রুবপদগুলোকে যদি একত্রিত করি, টি স্কোয়ারটাকে আমরা লেফটে নিয়ে আসি। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম, আর স্কোয়ার ইন্টু আর কি হয়ে যাবে? আর কিউব। আচ্ছা বলো তো, এই রাশিটা
এটা তো ধ্রুবক, তাই না? এখানে সবগুলোর মানই আমরা জানি, m পৃথিবীর ভর, g মহাকর্ষীয় ধ্রুবক, তো সবগুলোর মান আমরা যেহেতু জানি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে t² ইজ প্রপোর্শনাল r³ কেপলারের সূত্রটা কিন্তু চলে এসেছে। এখন বলতে পারো কেপলারের সূত্রতে তো ভাইয়া আপনি বললেন যে a হবে, সেমি মেজর এক্সিস হবে। আচ্ছা চিন্তা করো তো, ওখানে যদি আমি এটাকে উপবৃত্ত থেকে বৃত্ততে নিয়ে আসি, তাহলে আমার এখানে যেটা সেমি মেজর এক্সিস, এখানে কি সেটা আমার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না? তাহলে কিন্তু আমরা যেহেতু বৃত্তাকার পথে নিয়ে এসেছি, তাহলে কিন্তু আমরা জিনিসটাকে এভাবে করে ফেলতে পারি। ওকে, পরের টপিকে চলে যাই। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ। সবার প্রথমে কিন্তু স্লাইটলি বলে গিয়েছিলাম, মহাকর্ষ বল মানে কি ছিল, যে দুইটি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে। আর অভিকর্ষ বল কি, তার মধ্যে যদি একটি পৃথিবী হয়। ওকে, চলো স্লাইডসে ব্যাক করি। ধরো আমরা অভিকর্ষ মানে কি বলতে চাচ্ছি, ধরো এখানে আমি দাঁড়ায় আছি, পৃথিবী আমাকে কত বলে আকর্ষণ করবে, অ্যান্ড ওখান থেকে আমার আসলে কত ত্বরণ আমার উপর কার্যকর হচ্ছে। তাহলে এখানে আমি ধরলাম F = mg এবং g, যেহেতু আমি বলেছি কি একটা পৃথিবী, তাহলে পৃথিবীর ভর বড় হাতের m চলে আসলো, আর আরেকটা আমার ভর। আচ্ছা, এখন আমাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ধরে নেই আমি তো পৃথিবীর সাপেক্ষে খুব ছোট, তাই না? তো পৃথিবীর সাপেক্ষে যদি খুব ছোট হয়, আমাকে একটা বিন্দুর মতো তোমরা চিন্তা করতে পারো। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব, সেটা তো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে পৃথিবীর ব্যাসার্ধ বসাই দিব। সো কাটা, g = gm/r²। খুব সহজ ফর্মুলা, এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আসলে খুব বেশি এমফাসাইজ করার কিছু নেই। বাট যেটা নিয়ে এমফাসাইজ করব, মন দিয়ে শোনো। আমি বলতে পারি জি এবং এম এখানে কনস্ট্যান্ট, পৃথিবীর ভর তো অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে জি ইজ প্রপোর্শনাল 1/r²। তার মানে জি এর মান যে আমরা 9.8 বলি, এই 9.8 এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা ভ্যারি করতেছে। এখন খুবই ছোট পরিসরে বলতে গেলে আমরা জানি বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, দুইটা জায়গায় আমাদের কি জি এর মানটা ভ্যারি করে। বাট আসলে এই দুটো, এটাই কি ফ্যাক্টর নাকি আরও ফ্যাক্টর আছে? চলো ওগুলাকে আরেকটু অ্যানালাইসিস করি এবং জানার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটা অঙ্ক চলে এসেছে, অঙ্কটাকে করে যাই। পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ যদি 2% হ্রাস পায়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে চল অঙ্কটা করি। ব্যাসার্ধ 2% হ্রাস পাচ্ছে, কিন্তু তাহলে নতুন একটা ব্যাসার্ধ r' ধরলাম। 2% হ্রাস পাওয়া মানে কত হবে? 98% হবে। তাহলে আমরা বলতে পারি সেটা r এর 0.98 টাইমস। ওকে, আর আরেকটা কি, ভর অপরিবর্তিত রাখবো, ভর পরিবর্তন করতে বলেনি। তাহলে জি এর মানটা কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি নতুন জিটাকে জি প্রাইম বললাম, জিটাকে বললাম জি, কি হয়ে যাবে? জি m/r², জি m/r², gm কাটা। ওকে, ফর্মুলা থেকে আমরা জি এর মানটা একটু বের করে ফেলি। জি এর মানটা চলে আসতেছে 10.2 m/s²। আচ্ছা, প্রশ্নকে এটা চেয়েছে, প্রশ্ন তো বলেছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তো একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে বৃদ্ধি পাবে। প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট। কত পার্সেন্ট মানে কি? সিম্পল ম্যাথমেটিক্স,
আদি অবস্থা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে আদি অবস্থা থেকে আমরা কি বলতে পারি, ও ছিল না হয়েছে 10.2, ছিল 9.8 ইন্টু 100%, দেখি কত আসে। তো একটা ছোট্ট মিস্টেক হয়ে গিয়েছে, আমাদের তো বলেছে বৃদ্ধিটাকে ক্যালকুলেট করতে, আমরা তো বৃদ্ধিকে ক্যালকুলেট করিনি। তার মানে ডেল জি কত, 10.2 মাইনাস 9.8। তাহলে এখান থেকে আমরা এখন পার্সেন্টেজটা পেয়ে যাব। এটা কত আসে, 10.2 মাইনাস 9.8 ভাগ 9.8 ইন্টু 100%। একটু দাঁড়াও, তাহলে আমাদের আসে হচ্ছে 4.1%। ওকে, বেসিক্যালি কি করছে, সহজ জিনিস, আমরা বৃদ্ধি কতটুকু হচ্ছে ডেল জি কার রেসপেক্টে, ইনিশিয়াল জি ইন্টু 100%, বুঝতে পারছো? ওকে, চলো নেক্সটে কি আছে দেখি। আচ্ছা, এই যে একটু আগে বললাম যে জি এর মান আসলে পরিবর্তন হয়। আচ্ছা, যে হ্যাঁ, মনসুর কামাল নান্নু, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে এই যে জি এর মানটা আমাদের পরিবর্তন হইতেছে এই উচ্চতায়, পৃথিবী থেকে ধর আমি এই উচ্চতায় চলে গেছি, তাহলে জি এর মান আসলে কত হবে, ম্যাথমেটিক্যালি বের করার চেষ্টা করি। ওকে, ধরে নেই এটা পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে আমি এই উচ্চতায় চলে গিয়েছি। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান যদি জি হয়, এখানে আমি ধরলাম কত, জি প্রাইম হবে। তাহলে ধরো আমরা এদের অনুপাত যদি বের করি, জি প্রাইম হবে কি, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অ্যান্ড জি কত হবে, জিএম বাই আর স্কোয়ার। জিএম জিএম এই দুটা কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা যদি আরটাকে নিচে পাঠাই দিই, একবারে বলতে পারি যে আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার বাই 1, তার মানে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কি আসে, এখানে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার হয়ে যায়, একবারে যদি বলি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দ্বিপদী বিস্তৃতির একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করব, ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 5.2 এর। সেখানে কি ছিল, 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2, ফর্মুলাটা কি, 1 মাইনাস 2x প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট ডট ডট। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, জি প্রাইম is equal to g 1 minus 2h by r plus 3h square by r square minus এই পর্যন্তই রাখি। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, h এর মান যদি r এর চেয়ে অনেক ক্ষুদ্র হয়, ধরো আমি বললাম একটা বস্তুকে তোমরা 10 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেলা, পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার, তার রেসপেক্টে 10 কিলোমিটার কিন্তু খুবই তুচ্ছ বা খুবই নেগলিজিবল একটা ভ্যালু। তো তাদের বর্গের অনুপাত কিন্তু আরও ক্ষুদ্র হবে। তাহলে ওই ক্ষুদ্রটুকু মান, বা আমরা তো জানি এটা একটা ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এত বড় একটা ভ্যালু বাট এটা খুব নেগলিজিবল, সো এইটুকুকে কিন্তু আমরা ইগনোর করতে পারি। সেখান থেকে আমাদের ফর্মুলা কি আসে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। কন্ডিশন কি, এইচ হবে আর এর চেয়ে অনেক অনেক ক্ষুদ্র। বুঝতে পেরেছো ব্যাপারটা? সো
এইচ এর মান যদি আর এর থেকে অনেক ছোট হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। যদি না হয় তাহলে কি করব? যদি না হয় সেই ক্ষেত্রে আমরা একদম মূল নিয়মে যাব, ওটাকে আসলে এক্সপ্যানশন করার কিছু নাই, এখান থেকে যা ভ্যালু আসবে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে রেখে দিব। আচ্ছা, এবার এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণে কি ঘটনা ঘটতেছে? চলো আবার ছবি আঁকি। একটা পৃথিবী আঁকাই। ধরলাম এইখানে একটা গর্ত খোঁড়া হয়েছে, একটা মাইন আছে, সেই মাইনের ভিতরে আমরা এখন জি এর মানটা বের করব। ধরলাম এটা জি প্রাইম। এখন এইটুকু পুরাটা আমার ব্যাসার্ধ, আর এইটুকু অংশকে আমরা এখন এইচ বলবো। ভালো কথা, কিছুক্ষণ আগে যে একটা অঙ্ক করিয়েছিলাম ওখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে এটা তো অভিকর্ষ ত্বরণ, তাই না? মানে আমাকে পৃথিবী যেই ত্বরণে নিজের দিকে টানবে, তাহলে আমি তো পৃথিবীর ভিতরে ঢুকে গেছি, তাহলে কি পৃথিবীর সম্পূর্ণ ভর এটা কি আমাকে তার অভিকর্ষ বল দিচ্ছে, নাকি আমার পায়ের তলায় যতটুকু আছে ততটুকু দিচ্ছে? ব্যাপারটা কিন্তু একটু ভালো মতো বুঝো। আমি পৃথিবীর ভিতরে, তাহলে আমার পায়ের তলার পৃথিবী এতটুকু, যদি অভিকর্ষ বল প্রয়োগ করতে হয় এতটুকুর উপর প্রয়োগ হবে। এই অংশটা, ফাঁকা অংশটা, এটা কিন্তু আমাকে কোনো অভিকর্ষ বলে টানবে না। তাহলে আগের অঙ্কটার মতো সেম কনসেপ্ট, আমাদের এই অংশটার ভর বের করতে হবে। আমি বললাম এটা এম প্রাইম। ধরে নেই আমরা এখানে পৃথিবী একটা সুষম গোলক, যদিও না, আমরা ধরে নিচ্ছি অঙ্ক করার স্বার্থে। তাহলে সম্পূর্ণ গোলকের যে ঘনত্ব রো, হ্যাঁ ঠিক বলেছ, তো সম্পূর্ণ গোলকের বা পৃথিবীর যে ঘনত্ব, সেই ঘনত্বটুকু, এবং আমি যতটুকু হ্যাজ দিছি সেটার ঘনত্ব কিন্তু সেম। তাহলে ঘনত্বের কনসেপ্ট দিয়ে আমরা কি করে ফেলতে পারি? ভর বের করে ফেলতে পারি। তো ধরে নিলাম সুষম গোলক, ধরে কিন্তু আমরা অঙ্কটা করব। রো সমান সমান এম বাই ভি। আচ্ছা, এম যেহেতু পৃথিবীর ভর, সরি, তাহলে এম বাই 4/3 পাই আর কিউব, এটা আমরা রো পেলাম। এখন এইটুকুর ভর আমরা যদি এখন এম প্রাইম বলি, এম প্রাইম সমান সমান রো ভি, তাহলে রো সমান সমান কত হবে? ভ্যালুটা বসাই দিই। আচ্ছা, এই হ্যাচ অংশটা যেহেতু সম্পূর্ণটা আমার এখানে ব্যাসার্ধ আর, এবং আমার এখানে গভীরতাটা এইচ, তাহলে কিন্তু আমার হ্যাচ অংশের ব্যাসার্ধটা কত হবে? আর মাইনাস এইচ হয়ে যাবে। 4/3 কাটা, আর কি থাকে এখানে? আমরা বলতে পারি এম আর মাইনাস এইচ হোল কিউব বাই আর কিউব। এটা কি? এটা হচ্ছে আমার হ্যাচ অংশের ভর। ওকে, তাহলে এখন আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে চাই। জি জি, এখানে কাটাকাটি যাচ্ছে, অ্যান্ড ওকে, এম প্রাইমের ভ্যালু আমরা কত পাচ্ছি? এম প্রাইমের ভ্যালু আমরা পাচ্ছি হলো এম আর মাইনাস এইচ হোল কিউব।
আচ্ছা একটু দাঁড়াও, কোনো একটা জায়গায় একটু ইরোর করেছি। ওকে, একটা ছোট্ট মিস্টেক করেছি, আর কিউবটা এখানে প্লেস করা হয়নি, দুঃখিত সেটার জন্য। আচ্ছা তাহলে এখানে কি থাকে, এইখানে একটা আর কিউব থাকে। ওকে, এটা কার ভ্যালু পেলাম, জি প্রাইমের ভ্যালু পেলাম। তাহলে এখানে কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে তোমাদের, যে মেইন কনসেপ্ট, আমি যখন পৃথিবীর ভিতরে চলে যাচ্ছি, সম্পূর্ণ পৃথিবী কিন্তু তার সম্পূর্ণ ভর দিয়ে আমাকে আকর্ষণ করছে না, আমার পায়ের তলায় যতটুকু থাকবে ততটুকুই হচ্ছে এইখানে বসানো হবে। হ্যাঁ আমি রায়হান ইসলাম ভুলটা ধরতে পেরেছি, থ্যাংক ইউ, ধন্যবাদ কোঅপারেট করার জন্য। নেক্সট কি বলেছে, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানটা সমান, ডি এর সাপেক্ষে এইচ এর মানটা বের করো। এটা একদমই আমরা ফর্মুলা দিয়ে বসে দিতে পারি। এখানে বলা হয়েছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর ইজ ইকুয়াল টু ডি গভীরতায় 1 মাইনাস ডি বাই আর। জি কাটাকাটি চলে যাচ্ছে, সো 1 1ও আমরা এখানে এলিমিনেট করতে পারি। একবারে আমরা বলতে পারি 2h বাই আর ইজ ইকুয়াল টু ডি বাই আর। ওকে, আরও কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, এইচ সমান সমান ডি বাই 2, ডি এর সাপেক্ষে এইচ এর মান বের করে ফেললাম। খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু জাস্ট ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট এটা একটা এমসিকিউ লেভেলের অঙ্ক। এখানে কি বলছে, ভূমি হতে 20 মিটার উচ্চতায় জি এর মান কত হবে। এটা ফর্মুলায় ফেলাই দিই, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। জি কত, স্ট্যান্ডার্ড 9.8, 1 মাইনাস 2h, তাহলে কত আসে 40 মিটার, নিচে 6400, 3টা 0 মিটারে কনভার্ট করে ফেললাম, জি এর মানটা বের করে ফেলি। আচ্ছা, খুব একটা নেগলিজেবল চেঞ্জ আসলে আসছে, 9.799 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছ? পরের অঙ্কটায় যাচ্ছি। ভূমি হতে কত উচ্চতায় জি এর মান 60% হ্রাস পাবে। এটা কিন্তু আগের অঙ্কটার মতোই, তাই না? বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু বলো তো, 60% হ্রাস পাওয়া মানে কত হবে? জি প্রাইম 60% হ্রাস পাবে মানে 40% থাকবে, 0.4 ইন্টু 9.8, তাহলে কত হচ্ছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন বলছে এখানে উচ্চতা কত হবে। আচ্ছা বলো তো, এখানে এইচ এর মান কি খুবই নেগলিজিবল? অবশ্যই না, এখানে কিন্তু দেখো অনেক চেঞ্জ আসতেছে, সো এইচ কিন্তু অনেক হিউজ। তাহলে মাথায় রাখবা, যখনই তুমি দেখবা তোমার এখানে এইচ এর মানটা অনেক বেশি আসার একটা সম্ভাবনা থাকবে, তখন কিন্তু 1 মাইনাস 2h বাই আর এই ফর্মুলাটা ইউজ করলে হবে না, তখন কিন্তু আমাদের মূল নিয়মে অঙ্কটা করা লাগবে। করি চলো। মূল নিয়ম মানে কি, একদম প্রথম থেকে আমরা যে উপায়ে প্রতিপাদন শিখেছি, এই জন্য মাথায় রাখবা সকল ফর্মুলার প্রতিপাদন কিন্তু শেখা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রতিপাদন যদি তোমরা পারো, তাহলে কিন্তু একটা অঙ্ক বা একটা কনসেপ্ট কীভাবে ডিরাইভ হচ্ছে এটা তোমরা জানবা। অ্যাডমিশন ফেজে কিন্তু একটা ব্যাপার থাকে যে একটা অঙ্ক, ওটা কিন্তু ধরো আমরা গতানুগতিক যে ফর্মুলা বানাইছি ওটা দিয়ে হয়নি, কি করব, বসে থাকবো না, আমাদের তখন কি করতে হবে, যেই নিয়মে প্রতিপাদন হয়েছে সেই নিয়মে কিন্তু কনসেপ্টটা জেনারেট করে সেখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে আসতে হবে। চলো অঙ্কে চলে যাই। ওকে, জিএম এখানে কাটাকাটি চলে যাচ্ছে,
ওকে, চলো আমরা এখন হচ্ছে ভ্যালুগুলো বসাই দেই। জি এর মান সরি জি প্রাইমের ভ্যালু কত? জি প্রাইমের ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু জি, আর এখানে জি 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 এর মানটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা একবারে এইচ বাই আর এর ভ্যালুটা একটু বের করে দেখি। এটা আসতেছে আমাদের 5.25। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এইচ এর ভ্যালুটা আমরা কাউন্ট করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন দেখবো যে এইচ এর মান আসলে অনেক বিশাল আসার একটা সম্ভাবনা থাকবে, ওই সময় কিন্তু আমরা এইভাবে ভেঙে মূল নিয়মে অঙ্কটা করব। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হয়েছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং এর ভর 0.11 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে মঙ্গল পৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণ কত হবে? ফার্স্ট অফ অল আমাদের কি বলে সমীকরণগুলো আমরা একটু ফার্স্টে ডিরাইভ করে নিই। এখানে বলা হয়েছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 টাইমস অফ আর্থস রেডিয়াস, অ্যান্ড এর ভর মঙ্গল গ্রহের ভর 0.11 টাইমস অফ আর্থস ম্যাস। তাহলে এটা আমরা সেম এই পদ্ধতিতে আমরা যেতে পারি। জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু, আচ্ছা জি প্রাইম না বলি, যেহেতু এটা মঙ্গল গ্রহ এটাকে আমরা জি এম দিয়ে সূচিত করি। তাহলে জি এম এম বাই আর এম স্কোয়ার, নিচে কি জি এম ই বাই আর স্কোয়ার। জি তো কনস্ট্যান্ট, ও তো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে জি এম বাই জি, এখান থেকে আমরা পাচ্ছি কি মার্সের ম্যাস, নিচে মার্সের রেডিয়াস, এখানে আর্থের ম্যাস, উপরে আর্থের রেডিয়াস। তো এবার হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো এসেছে সেগুলোকে আমরা বসিয়ে দিই। আচ্ছা, এম এম এখান থেকে কাটাকাটি চলে যাচ্ছে, আর ই এবং আর ই স্কোয়ার এরা এখান থেকে কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে একবারে আমরা মার্সের অভিকর্ষ ত্বরণটা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এটা আসে হচ্ছে 3.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা বললাম যে একটা ফ্যাক্টর, যে জি এর মান পরিবর্তন হবে, এই জি এর মানের একটা ফ্যাক্টর আমরা বললাম যে উচ্চতা বা গভীরতা, এইচ উচ্চতা বা ডি গভীরতায় গেলে তার অভিকর্ষ ত্বরণটা পরিবর্তন হচ্ছে। এবার একটা নতুন কনসেপ্টে যাব। সে যদি ল্যামডা ডিগ্রি কোণে থাকে, জি এর মান কত হবে? আচ্ছা, এটা কিন্তু ধন্যবাদ, এটা কিন্তু তাদের পৃথিবীর আহ্নিক গতির সাথে কনসেপ্টটা সম্পর্কিত। কিভাবে? চলো ছবি আঁকি, একটা বড় পৃথিবী আঁকি, কারণ এখানে আমাদের একটু ডিটেইলে যাওয়া লাগবে। ধরে নেই এটা তার এক্সিস। এখন দেখো আমরা কিন্তু পড়ে আসছি পৃথিবী কিন্তু 23 ডিগ্রি এক্সিসে মুভ করে, বাট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে কি করলাম, এটাকে আমরা হরিজন্টাল করে নিই বা ভার্টিক্যাল করে নিচ্ছি। আচ্ছা, ওকে, ধরলাম এটা বিষুব রেখার তার যে
পেরিফেরি বা পরিসীমা পরিধি সরি। এখন এইখানে ব্যাসার্ধ কত আর, ধরি এই জায়গায় এ পয়েন্টে একটা বস্তু আছে, তার আমরা এখন জি এর মান বের করতে চাবো। তো কি করব, আমরা তো জানি পৃথিবী সব সময় কোনো একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আমি কেন্দ্র পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, বাট খেয়াল করো তো বস্তুটা কিন্তু এই বৃত্তাকার পথে মুভ করতেছে, তাহলে ওকে আর ব্যাসার্ধে মুভ করতেছে, আমি ধরলাম সেটা ছোট আর ব্যাসার্ধে মুভ করতেছে। তাহলে চিন্তা করো তো, এখানে কিছু পয়েন্ট নোট ডাউন করি। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। ল্যামডা ডিগ্রি যেটা বললাম, এটা এক্স অক্ষের সাথে ল্যামডা ডিগ্রি কোণে, তাহলে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ল্যামডা। আমরা এখন এই আর এর মানটা একটু বের করার চেষ্টা করি। দেখো এই এ বি ও এই ট্রায়াঙ্গেলে আমাদের অ্যাঙ্গেল বলা, আমরা জানি এটা আর হলে বড় আর হলে এটাও পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমাদের হাইপোটেনাস বা অতিভুজ জানা এবং লম্ব জানা। তাহলে লম্ব এবং অতিভুজ যদি জানা থাকে তাহলে ফর্মুলা কি, সাইন বেসিক ত্রিকোণমিতি, সাইন 90 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু কত, হাইট বাই হাইপোটেনাস। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, কজ ল্যামডা। তাহলে ছোট আর ইজ ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধ কজ ল্যামডা। এটা ধরো আমরা একটা সমীকরণ ডিরাইভ করতে পারলাম। আচ্ছা, যেহেতু বস্তুটা এই বৃত্তাকার পথে মুভ করতেছে, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু বৃত্তাকার পথ ওর একটা কেন্দ্রবিমুখী বল আছে, কত হবে এম ওমেগা স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ ছোট আর তাহলে এখানে ছোট আর। আচ্ছা, এখন যেহেতু আমরা সকল ক্যালকুলেশন করব এই লাইনটা বরাবর, কারণ বস্তুটাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তাহলে এই বরাবর আমরা একটা লাইন চিন্তা করি। এই কোণটাও কি ল্যামডা হয়ে যাচ্ছে, তাহলে এইখানে যে বলটা কাজ করতেছে তার ল্যামডা ডিগ্রি দূরে উপাংশ কত হবে, এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা বেসিক উপাংশ। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ফর্মুলা ডিরাইভ করি, খেয়াল করো এইখানে তার এইদিকে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, এই কারণেই কিন্তু নর্মালি বা আহ্নিক গতির কথা যেটা বললাম, এই আহ্নিক গতির কারণেই কিন্তু ল্যামডা ডিগ্রি দূরে তাদের একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। এই বলটার কারণেই তাদের অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষ বল, আমরা অভিকর্ষ বল দিয়ে ক্যালকুলেশন করব, এইটা কিন্তু কিছুটা কম আসবে। কতটুকু কম আসবে, স্ট্যান্ডার্ড আমরা জানি কত এমজি, সেখান থেকে আমরা এই টার্মটা মাইনাস করে দিব। এখন এটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল, তার থেকে এটা আমার লস করতেছে, এটা মাইনাস করে দিলে আমরা হচ্ছে কার্যকর যে বল সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো এম কমন নিয়ে কাটাকাটি করে ফেলা যায়, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ছোট আর কজ ল্যামডা। ছোট আর তো আসলে আমাদের কোনো জাস্ট একটা ধরে নেওয়া ভ্যালু, তাহলে ওটাকে আমরা হচ্ছে এখন পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে পরিবর্তন করে দিব। আর ইজ ইকুয়াল টু হোয়াট, পৃথিবীর ব্যাসার্ধ কজ ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। অবশ্যই মাথায় রাখবা ল্যামডা ডিগ্রি কিন্তু সবসময় এক্স অক্ষের সাথে ক্যালকুলেশন হবে, যদি বলে ওয়াই অক্ষের সাথে অবশ্যই এটাকে হরিজন্টাল বা 90 থেকে মাইনাস করে নিবা। এত ডিগ্রি অক্ষাংশে জি এর মান বা কার্যকর জি এর মান কত হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। এটা ওই ফর্মুলারই, এটা কি ওই ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ, চলো অঙ্কটা পড়ি। পৃথিবীর আহ্নিক গতির কৌণিক দ্রুতি মানে কি, ওমেগা বলা আছে, পৃথিবীর ওমেগা 7.3 ইন্টু 10⁻⁻5 একক কি হবে, ওয়াট পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে আর সমান সমান
6400 কিলোমিটার মানে ইন্টু 10 কিউব মিটার, এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তাহলে কি ঘটনা ঘটলো? এইখানে বলা আছে 9.8, এখানে বের করতে হবে। তাহলে কত ডিগ্রি দূরে গেছে? 90 ডিগ্রি দূরে। তাহলে হচ্ছে এখানে হলো হচ্ছে আমরা ল্যামডার মানটা আমাদের 90 ডিগ্রি। ওকে, ফর্মুলাটা লিখে ফেলি। একটু দাঁড়াও। চলো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখান থেকে আমরা জি প্রাইমের মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে 9.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট কনসেপ্টে দেখি। ঢাকার অক্ষাংশে 23 ডিগ্রি, অক্ষাংশ বলা 23 ডিগ্রি উত্তর, আহ্নিক গতি যদি না থাকতো, ধরো আহ্নিক গতি নাই, আমরা এতক্ষণ যে ফর্মুলাটা পড়লাম এখানে তো আমরা বলছি আহ্নিক গতির জন্য এত কিছু হলো, ধরো আহ্নিক গতি নাই, তাহলে ঢাকায় অভিকর্ষ ত্বরণের মান কতটুকু আসলে বৃদ্ধি পেত? আচ্ছা, ফর্মুলা আমরা কি শিখলাম? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা, এখন খেয়াল করো তো, আমাদের বলছে কতটুকু বৃদ্ধি পেত, তাহলে এখানে আমাদের যতটুকু লস হচ্ছে আমরা জাস্ট ওইটুকুকে আলাদা করে ফেলবো, তাহলেই তো আমরা কতটুকু বৃদ্ধি পেত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? জি মাইনাস জি প্রাইম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এইটুকুই হচ্ছে আহ্নিক গতির জন্য আমার পরিবর্তনের মানটুকু। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই। আচ্ছা, ওমেগার মান কত? এখানে তো কিন্তু ইয়া বলা নাই, এখানে কিন্তু আগের অঙ্কে যেরকম আমাদের কলিং জ্যোতি বলা ছিল এখানে বলা নাই। তাহলে ওমেগাকে আমরা বলতে পারি 2π/t পর্যায়কাল হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু কজ স্কোয়ার কজ স্কোয়ার 23 ডিগ্রি। ওকে, দেখো তো এটা কত হয়ে যাচ্ছে? 4π²। টি কত? পৃথিবীর 365 দিন তো আমরা জানি, বাট আমরা এটাকে সেকেন্ডে নিয়ে নিব। 86400 হোল স্কোয়ার ইন্টু 6400 ইন্টু 10 কিউব ইন্টু কজ স্কোয়ার 23 ডিগ্রি। ক্যালকুলেশনটা একটু করে নেই। আচ্ছা, অ্যান্সারটা চলে আসছে। এখানে আমাদের কতটুকু আসলে বৃদ্ধি পেত সেইটুকু কিন্তু শুধু বের হচ্ছে, 0.0287 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো অঙ্কটা? ওকে, নেক্সট ম্যাথ। ওকে, এটা একটা খুবই মজার একটা অঙ্ক। খেয়াল করো কি বলছে। পৃথিবীর কৌণিক বেগ
বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু পৃথিবী থেকে ছিটকে পড়ার উপক্রম হবে। আচ্ছা, ধরো আমরা তো পৃথিবীতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো হাঁটতে পারতেছি, পৃথিবী ঘুরতেছে তাও আমরা হাঁটতে পারতেছি, বাট বলছে পৃথিবীর কৌণিক বেগ যদি বেড়ে যায়, কোনো কারণে বেড়ে গেল, ওকে, পৃথিবীর কৌণিক বেগ যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কত গুণ বাড়লে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাব। তো বিষুবীয় অঞ্চলে বলেছে, ধরো বিষুবীয় অঞ্চলে এখানে আমি আছি, তো এখানে আমি যদি ছিটকে পড়ে যাই, এই কথাটার মানে হচ্ছে আমার অবশ্যই একটা কেন্দ্র বিমুখী বল আছে, এই কেন্দ্র বিমুখী বলটা যদি কেন্দ্রের সাথে যে আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল, এই দুইটা যদি সমান হয়ে যায়, তার মানে কি আমার উপর পৃথিবীর কার্যকর বল শূন্য। একটা জিনিস মাথায় রাখবা সবসময়, সরি একটু, এখানে আমরা একটু সবসময় কার্যকর বলের হিসাবটা করে নিব, যে যেহেতু আমি ছিটকে পড়বো আমার উপর কোনো বল কাজ করতেছে না, তার মানে কি FC - F = 0 হবে। তার মানে আমরা বলতে পারি আমার আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি GM, আমার ভর M ধরলাম, আমাদের মধ্যবর্তী দূরত্ব কত r² = m ω² r। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু m কাটাকাটি যাচ্ছে, ω² বলতে পারি আচ্ছা একটু তাহলে এখান থেকে আমরা একটু ওমেগার ভ্যালুটা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যদি ওমেগার ভ্যালু আমাদের 1.53 × 10⁻⁶ হয়, ইন দ্যাট কেস কি হবে, এখানে একটা মানুষ হচ্ছে বিষুবীয় অঞ্চলে ছিটকে পড়বে। আচ্ছা, তাহলে এটা তো আমাদের বেসিক্যালি নতুন ওমেগা, তাই না? এটাকে আমরা একটু ওমেগা প্রাইম হিসেবে চিহ্নিত করি। আমাদের বলছে ইনিশিয়াল ওমেগার কত গুণ হলে, তাহলে এটা আসলো 1.53 × 10⁻⁶, আর ইনিশিয়াল ওমেগা কত 2π/t 864,000 তাহলে ক্যালকুলেশনটা খুব দ্রুত একটু সেরে ফেলার চেষ্টা করছি। দাঁড়াও, আবার একটা এরর আসছে, একটু চেক করে নিই, তোমরা একটু হেল্প করো।
আচ্ছা এখানে স্কোয়ারটা করা হয়নি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটু ক্যালকুলেশনটা চেঞ্জ করে নিচ্ছি। এটা আসে 1.24 ইন্টু 10⁻³ চলো এখানেও চেঞ্জ করে দিই। wait a second, 1.24 ইন্টু 10⁻³ আচ্ছা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। আচ্ছা তাহলে আমাদের ওমেগা প্রাইম চলে আসে হচ্ছে 17 টাইমস অফ ইনিশিয়াল ওমেগা। তার মানে যদি পৃথিবীর কৌণিক জ্যোতি 17 গুণ হয়ে যায় বা 16 গুণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে তুমি আমরা সবাই ছিটকে পড়ে যাব। নেক্সট ম্যাথ, একজন খেলোয়াড় পৃথিবী পৃষ্ঠ হতে 2 মিটার উপরে উঠতে পারে উচ্চ লাফে, মানে সে যদি একটা লাফ দেয় তাহলে কি হবে, সে 2 মিটার উপরে উঠে যাবে। এখন সে চাঁদে গেছে, সে চন্দ্র পৃষ্ঠে কত উপরে উঠতে পারবে? তাহলে এখানে আমাদের একটা জিনিস কিন্তু চিন্তা করতে হবে যে সে যেহেতু চন্দ্র পৃষ্ঠে গেছে, সে এখানে যে পরিমাণ কাজ করতেছে ওইখানে কিন্তু সেই পরিমাণই কাজ করবে। আচ্ছা তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ কাজ করবে, যেহেতু সে উপরের দিকে লাফ দিচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারি তার কৃত কাজ হচ্ছে কি, তার শক্তির পরিবর্তন। যেহেতু উপরের দিকে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, তাহলে আমি বললাম এটা হচ্ছে তার বিভব শক্তির পরিবর্তন। তাহলে পৃথিবীতে সে যে mgh দিবে, চাঁদে গিয়ে সে একই mgh দিবে। পরিবর্তনটা কি হবে, চাঁদের জিটা অবশ্যই পৃথিবী থেকে কম, দ্যাটস ওয়াই এইচ এর মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বাট তার ভর তো সেম থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে g'/g ইজ ইকুয়াল টু h/h', ফার্স্ট কন্ডিশন, অ্যান্ড এই কন্ডিশনের উপরে কিন্তু আমার পুরো অঙ্ক দাঁড়ায় আছে। আরেকবার একটু বলে নেই, আমি ধরে নিব সে পৃথিবীতে যতটুকু কাজ করতেছে ওখানে ততটুকু কাজ করবে, মানে যতটুকু শক্তি দিবে বেসিক্যালি। তাহলে এখানে যেহেতু সে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এখানে তার স্থিতিশক্তি বা বিভব শক্তি পরিবর্তন হইতেছে, তাহলে এখানে mgh আর ওখানে কত হয়ে যাবে mg'/h'। এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম। আচ্ছা মূল ক্যালকুলেশন চলে যাই। কি বলতে পারি, g'/g ডিভাইড gm'/r'² gm/r²। ওকে, জি তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে g'/g ইজ ইকুয়াল টু m'/r'² ইন্টু r²/m। এবার আমরা একটু সাইড ক্যালকুলেশনগুলো করে নিই। কি বলছে, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 টাইমস। পৃথিবীর ভরটাকে আমরা নর্মাল m ধরে নিচ্ছি, এটা হচ্ছে চন্দ্রের ভরের 81 টাইমস, এবং পৃথিবীর ব্যাস চন্দ্রের ব্যাসের দ্বিগুণ। পৃথিবীর ব্যাস তো আমরা একটু ডি দিয়ে ক্যালকুলেশন করে নিই। পৃথিবীর ব্যাস চন্দ্রের ব্যাসের 4 গুণ। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি, আমরা সবাইকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে d/2 ইজ ইকুয়াল টু হোয়াট, ব্যাস থেকে ব্যাসার্ধ চলে আসলো, আর এখানে 4r'। ক্লিয়ার? মাথায় রাখবা ব্যাস থেকে ব্যাসার্ধ হচ্ছে দেখে 4 থেকে 2 হবে এরকম কিন্তু অবশ্যই না, এটা কিন্তু তোমরা এইভাবে ক্যালকুলেশন করে একটু শিওর হয়ে নিবা। ওকে নেক্সট, এবার আমরা একটু ভ্যালুগুলো বসাই দিব। m' কত এসেছে, m' আসেনি, m এর মান আসছে। আচ্ছা তাহলে m' আর নিচে হচ্ছে 81 m' ইন্টু r ইজ ইকুয়াল টু তাহলে 16r'², আর এখানে হচ্ছে r'²। এই দুটা কাটাকাটি যাবে, m' কাটাকাটি যাবে। তাহলে g'/g মানে আমরা কিন্তু একটু আগে বের করেছি h/h'। সো h/h' ইজ ইকুয়াল টু কি হইতেছে,
16/81 আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে h1 তাহলে h1 h প্রাইম কত 81 ইনটু h/16 দেখি কত আসে 81 ইনটু h কত ছিল সে 2 মিটার উপরে ওঠে তাহলে এখানে 2 বসাই দেই বাই 16 এটা আসে হচ্ছে h প্রাইম ইজ ইকুয়াল টু 10.125 মিটার আচ্ছা দেখো তো ছোটবেলায় অনেক অ্যানিমেশনে বা কার্টুনে কিন্তু তোমরা দেখে এসেছো যে চাঁদে যদি আমি লাফ দিই তাহলে অনেক লম্বা লাফ দিতেছি তো এটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন যে আমরা বেসিক্স ফর্মুলা দিয়ে কিন্তু ওটাকে বের করে ফেলতে পারলাম যে পৃথিবীতে আমি যদি লাফ দিলে 2 মিটার উপরে উঠতে পারি চাঁদে কিন্তু আমি লাফ দিলে অনেক বেশি উঠতে পারতেছি 10.125 মিটার আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো নেক্সট ম্যাথে চলে যাচ্ছি আচ্ছা হ্যাঁ ছোট্ট একটা ভুল আছে একটু কেটে দিচ্ছি ভূপৃষ্ঠতে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি আমরা উৎক্ষেপণ করি তাহলে রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠতে কত উচ্চতায় পৌঁছাবে মানে বেসিক্যালি আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে আচ্ছা খেয়াল করো পৃথিবীর ব্যাসার্ধ একটা বস্তুকে তুমি ছুঁড়ে মারছো তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড বা 5 কিলোমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড নিলাম আচ্ছা সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা ফর্মুলা তো কি জানি h সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার বাট বন্ধুরা এটা যদি করো এটা তো তোমাকে 0 দিয়ে দিবে কেন দিবে একটু বুঝো এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করতে পারি যখন আমরা তো জি এর ভ্যালু 9.8 বসাবো বাট বলো তো আমরা তো আজকের ক্লাসে শিখেছি যে যদি আমরা উচ্চতায় যাই জি এর মান কি কমতে থাকবে আমি একটা গ্রাফে বুঝাই লেটস সে এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরে যাই এইদিকে হচ্ছে আমরা দূরত্ব দেখাবো আর এদিকে হচ্ছে আমরা জি এর মান দেখাবো সো আমি যত উপরে যাব আমার জি এর মান কিন্তু কমতে থাকবে বুঝতে পারছো জি এর মান কিন্তু কমতে থাকবে বাট জি কিন্তু 0 হবে না 0 কোথায় হবে যখন ইনফিনিটিতে পৌঁছাবে একটা বস্তু তখন আমরা বলতে পারি জি এর মানটা ওখানে 0 হয়ে যাচ্ছে মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের যে বলয় সেটা ভেদ করে তারা হচ্ছে চলে গেল এখন আর এইদিকে যদি আসে আমরা জানি কেন্দ্রের দিকেও কমতে থাকে কেন্দ্রে গেলে 0 হয়ে যাচ্ছে যেহেতু এই অঙ্কটাতে বস্তুটা অনেক উপরে উঠতেছে মানে 1 সেকেন্ডে সে 5000 মিটার যাচ্ছে তাহলে জি এর মান পর্যায়ক্রমিকভাবে কমতে থাকবে না ধরো আমি 500 কিলোমিটার গেলাম 500 কিলোমিটার যাওয়ার পর আমার জি এর মানটা কমবে বা প্রতি পদে পদে কিন্তু কমতেছে তার মানে আমার জি কিন্তু এখানে পরিবর্তনশীল মানে পরিবর্তনশীল হলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না কারণ এখানে আমরা জিকে ধ্রুব একটি ত্বরণ ধরে নিচ্ছি প্রশ্ন হচ্ছে অঙ্কটা তাহলে কীভাবে করব আচ্ছা ফিজিক্সের চ্যাপ্টার 5-এ একটা ফর্মুলা আছে একটা উপপাদ্য আছে কাজ শক্তি উপপাদ্য সো কাজ শক্তি উপপাদ্যর সহজ কনসেপ্ট আমি যতটুকু শক্তি বার্ন করব ততটুকু কাজ হবে বুঝতে পারছো যতটুকু আমি শক্তি বার্ন করব ততটুকু হচ্ছে আমি কাজ করতে পারবো বস্তুটা কিন্তু উপরের দিকে উঠতেছে একটা বেগ নিয়ে ইনিশিয়াল ভেলোসিটি আছে তাহলে আমি তার ডেল ই এখানে বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে তার গতি শক্তির পরিবর্তন হইতেছে তাহলে বললাম হাফ এম ভি স্কোয়ার যেহেতু এখানে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি আমাদের 0 হয়ে যাবে দ্যাটস ওয়াই ওটাকে আমরা ক্যালকুলেট করতেছি না হলে আমাদের গতিশক্তি পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম আরেকটা ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ওটা করে নেওয়া লাগতো ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়ার্ক ডান সো ওয়ার্ক ডান আমরা কি জানি নর্মালি আমরা ওয়ার্ক ডান কি জানি সামেশন অফ এফএস আরও অনেক ফর্মুলা আছে বাট আমরা ধরে নিই একদম বেসিক ডাব্লিউ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফএস সেখান থেকে আমাদের কি করতে হবে জানো ইন্টিগ্রেশন করতে হবে এফ ডট
dx বা dr বলতে পারি। এখন ইন্টিগ্রেশন যে করব, বস্তুটা কোথা থেকে কোথায় যাচ্ছে, বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় যাচ্ছে। আমি ধরে নেই এই সম্পূর্ণ উচ্চতাটা h, তাহলে এই পয়েন্টে সে যে উঠতেছে এটা তার আপার লিমিট বা ম্যাক্সিমাম লিমিট, অ্যান্ড পৃষ্ঠ থেকে যেহেতু উঠতেছে এটা তার মিনিমাম লিমিট। তাহলে উপরে আমরা দিব কি ম্যাক্সিমাম লিমিট এবং নিচে আমরা দিব কি মিনিমাম লিমিট। বুঝতে পারছো? আচ্ছা, এখন এবার আমরা কি বলতে পারি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এফটাকে আমরা ভেঙে দিব কারণ এফ এর ভিতরে আমার এখানে আর কোথায় আছে সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে এইচ আর যেহেতু এখানে আসলে আর আমার চলক হিসেবে কাজ করতেছে, আমরা বড় আর না ধরে ছোট আর ধরে নেই। এখন দেখো জি এম এবং বস্তুর ভর এগুলা কিন্তু আসলে কনস্ট্যান্ট, কারণ এখানে ভেরিয়েবল কিন্তু শুধুমাত্র আমার দূরত্ব। তাহলে এগুলাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম এম ইন্টিগ্রেশন অফ 1/r স্কোয়ার dr। এখন এই এম কাটাকাটি চলে যাচ্ছে। এখন এখানে আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই 2gm ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেশন করব। আচ্ছা, আমি একটু হালকা বেসিক ইন্টিগ্রেশন দেখাই দিই। নর্মালি আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস একটা সি চলে আসে। তাহলে 1/r স্কোয়ারকে আমরা কি বলতে পারি আর টু দি পাওয়ার -2। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি ঘটনা ঘটবে, আর টু দি পাওয়ার -2 প্লাস 1 আর নিচে কত -2 প্লাস 1, তাহলে কি আসে -1/r, আর টু দি পাওয়ার -1 কে আমরা 1/r বলতে পারি, প্লাস সি। সেখানে আমরা প্লাস সি দিব না, কারণ হচ্ছে আমরা এখানে তার ভ্যালুটা বের করব। তো এইখানে এখন হচ্ছে আমরা বসাই দিই ভ্যালুটা। ভ্যালু বসানোর সময় আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, -1/r, আর আপার লিমিট হচ্ছে h, লোয়ার লিমিট হচ্ছে r। এইটুকু বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দিব। আচ্ছা, এখন দেখো আমাদের আসল কাজ কি ছিল। আমাদের আসল কাজ হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতা এখানে উঠবে। তাহলে আমাদের এইচ এর মানটা বের করতে হবে, সেখান থেকে আমরা পরে আর কে ক্যান্সেল আউট করে দিব। তাহলে 1/h ইজ ইকুয়াল টু 1/r মাইনাস ভি স্কোয়ার বাই 2gm। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, তোমরাও করো। একটু ভেঙে ভেঙে করি। 1/r এটার ভ্যালু আসে 1.56 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মাইনাস ভি হচ্ছে 5000 তার স্কোয়ার, নিচে 2 ইন্টু জি হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু ম্যাস হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে এটা আসে 3.12 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, তাহলে 1/h ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1.56 ইন্টু 10 টু দি পাওয়ার -7
minus 3.12 into 10 to the power minus 8, 10 to the power minus 8. 1.248 into 10 to the power minus 7 আসছে, সো এটাকে ইনভার্স করে দেই। তোমাদের কত আসছে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। আচ্ছা, তাহলে এইচ আমার আসলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এখন এটা কিন্তু আমার অবশ্যই সর্বোচ্চ উচ্চতা না, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি কেন্দ্র থেকে আমার সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত দূরত্ব কত। তাহলে এইটুকু অংশকে আমরা একটু এইচ প্রাইম চিন্তা করে নিই। তাহলে লাস্টে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে, আমরা এইচ থেকে আর কে হচ্ছে বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমার আসতেছে হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তোমরা একটা কাজ করবা, তোমরা এই অঙ্কটা এই ফর্মুলাটাতে একটু করে দেখবা। এখানে যতদূর মনে হয় অ্যান্সারটা যেটা আসে সেটা হলো সেটা আমার যতদূর মনে পড়ে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, এরকম একটা অ্যান্সার আসার কথা যদি আমরা এই ফর্মুলা দিয়ে করি। তাহলে বেসিক ব্যাপারটা কি? বেসিক ব্যাপারটা হচ্ছে যে জি যদি কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় তার মানে জি এর মান সব জায়গায় 9.8, বাট জি যদি আমার পরিবর্তনশীল ধরা হয় তাহলে যত উপরে যাবে জি এর মান কিন্তু কমবে। জি এর মান যদি কমে তাহলে কি হচ্ছে, আমার কিন্তু উচ্চতাটা আরও বাড়তেছে। তাহলে অবশ্যই এইভাবে করলে কিন্তু অ্যাকুরেট হবে না। সেটা একটু ভেবে চিন্তা করবা যে কোন অঙ্কে আমার কিভাবে করা লাগবে। ঠিক আছে, এবার একটা নতুন কনসেপ্টে আমরা যাব। কনসেপ্টটা হচ্ছে মুক্তিবেগ। আচ্ছা, মুক্তিবেগ কি জিনিস? মুক্তিবেগ মানে হচ্ছে যেই বেগে আমি একটা বস্তুকে যদি ছেড়ে দেই তাহলে সে মুক্ত হয়ে যাবে। মুক্ত হবে কার থেকে? অবশ্যই আমার পৃথিবীর যে অভিকর্ষজ যে বলয়টা আছে, যতটুকু পর্যন্ত অভিকর্ষজ ত্বরণটা কাজ করতেছে ততটুকু পর্যন্ত সেটাকে এসকেপ করে চলে যাবে। তাহলে কনসেপ্টটা কি? আমি একটা বলে কি করব, ধরো একটা ফুটবলকে আমি এখন ছুঁড়ে মারবো। এখন আমার এত রাগ উঠছে, আমি এত বেগে ছুঁড়ে মারবো যে আমার ইচ্ছে হচ্ছে ও পৃথিবীতে আর ব্যাক করবে না। তাহলে এটা আমরা এখন কিভাবে করব? আমি ধরে নিলাম এটা সেই ফুটবল, ছুঁড়ে মারলাম, কই যাবে? ইনফিনিটিতে যাবে। কোথা থেকে? পৃথিবীর ব্যাসার্ধ থেকে, মানে পৃষ্ঠ থেকে, মানে তার মিনিমাম লিমিট হচ্ছে আর। তাহলে আমার বের করতে হবে কি কত বেগে ছুঁড়ে মারবো। সেম কনসেপ্ট, ডেল ই ইজ ইকুয়াল টু কৃত কাজ ডাব্লিউ। তাহলে এটা কি বলতে পারি? সেম বেগের কনসেপ্ট, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এফ ডিআর, আপার লিমিট কত, এখন সে ইনফিনিটিতে যাচ্ছে ব্যাসার্ধ থেকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলতে পারি হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার এখানে জি এম থাকে ইনফিনিটি আর এখানে 1/r স্কোয়ার ডিআর। যেহেতু আগের অঙ্কটার মতোই, বুঝছো, আমি একটু কিছু লাইন স্কিপ করতেছি, তোমরা বুঝতে পারবে আশা করি। এখন 1/r স্কোয়ার কী হবে? -1/r। তাহলে জি এম মাইনাস 1/r, এটাকে ছোটো আরই ধরি। আপার লিমিট কত হবে? আপার লিমিট আমার হইতেছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে আমার আর। আচ্ছা দেখো, তাহলে হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম, আমরা যদি ইনফিনিটি বসাই -1/∞, মাইনাসে প্লাস, আর ইয়াতে কত হয়ে যাবে? 1/r হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ সেটাই হচ্ছে মুক্তিবেগ, ঠিকই বলেছ। তাহলে এবার বলো তো 1/∞ কত? 1/∞ কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটু এই সাইডে করি। এখানে কি হচ্ছে? হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএম বাই আর। তাহলে কি হলো? ভি ইজ ইকুয়াল টু
√2gm/r। তাহলে এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের কনসেপ্ট, এটাকে এসকেপ ভেলোসিটি বলা হয়, দ্যাটস আমরা এটাকে ভিই দ্বারা সূচিত করব। তাহলে হ্যাঁ ঠিকই বলেছো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা আমরা একটু পরে বের করতাম, যাই হোক থ্যাংক ইউ আগে বলে দেওয়ার জন্য। এইটাকে আমরা একটু মডিফাই করে আর একটু সিম্পলিফাই একটা ইকুয়েশনে নিয়ে আসতে পারি। এখানে যদি একটা r স্কোয়ার থাকতো 2gm/r², এখানে একটা r নিয়ে এসে r² করলাম। এইটুকু এখন কি বলতে পারি, ছোট g মানে অভিকর্ষ ত্বরণ, তাহলে কি আসে 2gr। বাট একটা কথা একটু মাথায় রাখবা, চেষ্টা করবা এই ফর্মুলাটা ইউজ করতে, বিকজ এইটা হচ্ছে যদি পৃথিবী বাদে অন্য কোনো জায়গায় মুক্তিবেগ আমরা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে জি বের করা লাগবে। সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আমাদের কয়েকটা স্টেপ একটু বাঁচাবে বা সময় বাঁচাবে। চলো পরের অঙ্কটা করি, পৃথিবীর মুক্তিবেগ। আচ্ছা খুব শর্টে করে ফেলি, √ যেহেতু এটা পৃথিবীর 2gr বললাম, তাহলে 2 × 9.8 × 6400 × 10³ তাহলে এটা আসে কত, 11200 মিটার পার সেকেন্ড, মানে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি, আমি যদি রাগের চোটে একটা ফুটবলকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে ছুঁড়ে মারতে পারি, ও আর জীবনে পৃথিবীতে ব্যাক করবে না, ও আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। নেক্সট ম্যাথে যাই। ওকে আচ্ছা এখানে কি বলছে, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ 0.532 গুণ হলে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে কত বেগে উৎক্ষেপণ করলে তার ভূপৃষ্ঠে ফিরে আসবে। মানে হচ্ছে মঙ্গল গ্রহের কি বের করতে বলছে, মঙ্গল গ্রহের মুক্তিবেগ বের করতে বলেছে। তাহলে ভিই, যেহেতু বললাম এটা পৃথিবী না, সো আমরা 2gm/r চলে যাব, বিকজ ওটা ইজিয়ার, ওখানে আমার ক্যালকুলেশনটা একটু কম করা লাগবে। তাহলে ওকে এখানে বলছে কি, মঙ্গল গ্রহের ভর, আচ্ছা আমি একবার একটু ভ্যালুগুলো বসাই দিই। জি এর মান 6.673 × 10⁻11 ইন্টু এই এম কি মঙ্গল গ্রহের ভর, এটা হচ্ছে পৃথিবীর ভরের 0.11, তার মানে 0.11 ইন্টু পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, এবং আর কত, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 অফ 6400 ইন্টু 10³ একটু ক্যালকুলেশন করে ফেলো তোমরাও। আচ্ছা তাহলে আমাদের এখানে কত আসতেছে, 5086.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি 5.1 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে মঙ্গল গ্রহ থেকে একটু কম কষ্ট করতে হয়। ওখানে যদি 5.1 কিলোমিটার পার সেকেন্ডে তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারো, তাহলে সে মঙ্গল গ্রহের পৃষ্ঠে আর কখনো ফেরত আসবে না। ওকে আচ্ছা, এটা একটা মজার অঙ্ক আসলে, একটু মন দিয়ে শুনো অঙ্কটা। এখানে বলছে ঢাকা থেকে তুমি ইউএসএ যাবা, মিনিমাম কত সময় প্রয়োজন। কখনো কোশ্চেনটা আসলে এভাবে আসবে না, কোশ্চেনটা কীভাবে আসে একটু শোনো। ধরো তুমি একটা বিন্দু থেকে তুমি বি বিন্দুতে যাবা, তুমি কতভাবে যেতে পারো। তুমি বললা যে ভাই আমি এভাবে যাব, ভাই আরেকজন বললো না ভাই আমি একটু বৃত্তাকার পথে যাবো, আমার বৃত্তাকার পথ ভাল লাগে। কিন্তু আরেকজন বললো যে না ভাই আমি সময় বাঁচাবো। তাহলে সময় যদি কম লাগাতে হয়, আমাদের ডিসপ্লেসমেন্টটা কত হবে, মিনিমাম মানে লম্ব দূরত্ব। এখন তোমরা জানো, এটা আসলে অনেকের মুখে মুখে হয়তো শোনা যায় যে যেই পয়েন্টে বাংলাদেশ তার অপোজিটে হচ্ছে ইউএসএ। তাহলে আমি যদি পৃথিবী বরাবর একটা মাইন খনন করি বা একটা গর্ত খনন করি, যেটা একদম এ মাথা থেকে ও মাথা, তাহলে কি হবে, আমি একদম মিনিমাম টাইমে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে যাব। তাহলে কনসেপ্টটা একটু বুঝো। আমার কাজ কি, আমি এই পয়েন্ট থেকে এখান থেকে নিচে যাব। তাহলে কি ঘটনা ঘটতেছে, পৃথিবী আমাকে আকর্ষণ করবে।
আচ্ছা, পৃথিবী যদি আমাকে আকর্ষণ করে, ফর্মুলা আমরা কি জানি? জি এম তোমার ভর ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা আর নিব না, কারণ কি জানো? ধরো তুমি এখানে আসো, তোমাকে কি সম্পূর্ণ পৃথিবী আকর্ষণ করবে? না, একটা পোর্শন আকর্ষণ করবে। তুমি একটু নিচে আসলা, আরেকটা পোর্শন আকর্ষণ করবে। তার মানে এখানে কিন্তু আমাদের এই যে ব্যাসার্ধ, এটা কিন্তু ভেরিয়েবল। সো ওটা যদি ভেরিয়েবল হয়, আমাদের ওটাকে আমরা এক্স ধরে নিই। গেল। এখন যেহেতু আমি বললাম যে এখানে সম্পূর্ণ পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে না, পদে পদে চেঞ্জ হচ্ছে, তাহলে পৃথিবীর ভরও কিন্তু এখানে ভেরিয়েবল। এটা বুঝতে পারছো? পৃথিবীর ভরও কিন্তু কনস্ট্যান্ট না, কারণ পৃথিবী ভেদ করে যাচ্ছি। তাহলে আমাদের ভর বের করার জন্য আমরা কি করতাম? ডেনসিটি নিয়ে কাজ করতাম। ঘনত্ব রো, রো সমান সমান এম বাই ভি। আচ্ছা, তাহলে এম বাই ভি কত? 4/3 পাই আর কিউব। বা যেহেতু বললাম আমাদের এখানে ব্যাসার্ধটা ভেরিয়েবল, দ্যাটস ওয়াই আমাদের হয়ে যাবে কি 4/3 এক্স কিউব। আচ্ছা, এটা রো। আমাদের আসল কাজ কি? এম এর মান বের করা। এম সমান সমান রো 4/3 পাই এক্স কিউব। বুঝতে পারছো? এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে এই যে এম এর মান, এটা আমরা এখন এখানে বসাবো। বসানোর পর কি হবে? এখান থেকে নতুন একটা ইকুয়েশন পাবো। এফ সমান সমান জি এম কত? রো 4/3 পাই এক্স কিউব। আচ্ছা, আর কি আছে? ছোট এমটা আছে, মানে তোমার ভর বা আমার ভর, নিচে এক্স স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কি থাকে? এক্স থাকে। জি রো 4/3 পাই এক্স এম। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা একটু বুঝো। পৃথিবী ভিতর দিয়ে আমরা যদি যেতে থাকি, চিন্তা করো তো, আমি কেন্দ্র পর্যন্ত আসলাম। কেন্দ্র পর্যন্ত আমরা জানি জি এর মান কমতে থাকবে, বা জি এর মান কমতে থাকা মানে কি তোমার বেগ কমতে থাকবে? ব্যাপারটা কিন্তু এরকম না। জি থাকা মানে কি তোমার বেগ বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণ মানে কি আমাদের বেগ বৃদ্ধির হার কত। তাহলে যেহেতু জি এর মান কমতেছে, আমাদের বেগ বৃদ্ধির হারটা কমতেছে, বাট বেগ কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে আমি যখন এখানে আসলাম, আমার বেগ হবে সর্বোচ্চ। এরপর চিন্তা করো, আমি কিন্তু নিচ থেকে উপরে উঠতেছি, মানে এটাকে একটু উল্টা করে চিন্তা করো। আমাদের মনে হচ্ছে আমরা নিচে যাচ্ছি, বাট পৃথিবীর রেসপেক্টে কী হচ্ছে? কেন্দ্র থেকে আমরা উপরে উঠতেছি, তাহলে বেগ কি আমাদের কমতে থাকবে। তাহলে এই যে আমরা বা মানুষ বা বস্তু, আমরা যেটাই ফেলি না কেন, ও যে এখানে যাবে, বেগটা বাড়বে আবার কমবে, আবার এখানে বাড়বে এখানে কমবে। তার মানে ও কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতিতে মুভ করবে। মানে এই কনসেপ্টটাকে আমরা হচ্ছে সরল দোলকের মতো চিন্তা করতে পারি। এখানে জায়গা ইয়ার কারণে আমি দেখাতে পাচ্ছি না, বাট একটু চিন্তা করো, এটা হচ্ছে সরল দোলকের সাম্যাবস্থান। এটা তার কি? এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। এখান থেকে এখানে বেগ বেশি, আবার কমে গেল, আবার আমি কি করব? আবার আমি এভাবে আসবো, মানে এইভাবে আমি চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাকে কেউ উদ্ধার করবে। তাহলে এই যে তো সরল ছন্দিত স্পন্দন কণা, আমরা জানি সরল ছন্দিত স্পন্দন কণা এর একটা রাশি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এই দুইটাকে আমরা যদি এখন সমাধান করি, তাহলে আমি কি পাবো? আমি এখান থেকে পাবো হচ্ছে এক্স এক্স কাটাকাটি যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু জি রো 4/3 পাই এম, যেটা আমার কি? এটা একটা ধ্রুবক। ওকে, এবার আসল কথায় আসি। এতক্ষণ আমরা কিন্তু সাবঅর্ডিনেট সকল ফর্মুলা তৈরি করলাম। যেহেতু আমি বললাম, আমার প্রশ্ন কি ছিল? কত সময় লাগবে, মানে এইখান থেকে এইখানে পৌঁছাতে কত সময় লাগবে, এটা যদি আমাদের বের করতে হয়। এটা কি? এই এক যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সরল দোলকের একটা বিস্তার থেকে আরেকটা বিস্তারে যাচ্ছে। আমরা জানি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে আবার ওই বিন্দুতে আসলে সেটা পর্যায়কাল। তার মানে আমার পর্যায়কাল যদি 2π√m/k হয়, আমাদের সময় কত হবে? এর অর্ধেক, বিকজ এটা পর্যায়কালের অর্ধেক। তাহলে এটা কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলে π√m/k। আচ্ছা, তাহলে
এখানে আমরা একটু ভ্যালুগুলো বসাই দিই। এখানে কে এর ভ্যালু জি রো 4/3 পাই এম। আচ্ছা, সো এম এম এখানে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে। এবার আমাদের কি করা লাগবে, যেহেতু রো আছে, রো এর একটা ইকুয়েশন কিন্তু আমরা এখানে জেনারেট করছিলাম, রো এর ইকুয়েশনটা আমাদের হচ্ছে আবার এখানে ডাম্প করতে হবে। গোটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, রো ছিল কত, m/4/3 পাই এক্স কিউব এটা রো এর ভ্যালু বসালাম, আর হচ্ছে এখানে 4/3 পাই আছে। তাহলে আমাদের 4/3 পাই কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, একটু আমি আলাদা একটা পোর্শনে পাসটা করি, বিকজ লাস্টের পার্টটা ইম্পর্টেন্ট। সো এই জায়গা থেকে আমাদের সমীকরণ যেটা আসতেছে, t ইজ ইকুয়াল টু, বাইরে পাই আছে, নিচে রুট ওভার এক্স কিউব বাই জিএম। আচ্ছা, এখন এক্স এর মান আমরা কত বসাবো চিন্তা করো। আমি কিন্তু যাচ্ছি তোমার আচ্ছা এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, যেহেতু আমরা এক্স এর হিসাবটা বেসিক্যালি কি করছিলাম, এক্স তো দিন শেষে আমরা 8টাকে এক্স ধরে নিচ্ছিলাম, তাই না? তাহলে এখানে কিন্তু আমার সম্পূর্ণ এক্স কি হয়ে যাবে, এটা কিন্তু সরল দোলকের কনসেপ্টে চলে যাচ্ছে। সরল দোলকের কনসেপ্ট আসলে তোমরা চ্যাপ্টার 8-এ পর্যায়বৃত্ত গতিতে আরেকটু ভালোভাবে পড়বা। সো বেসিক্যালি এটা কিন্তু চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 8-এর একটা মিক্সচার অঙ্ক, হয়তো তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, বাট তখন যখন পর্যায়বৃত্ত গতিটা পড়বা তখন হয়তো আরেকটু সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এক্স হচ্ছে বেসিক্যালি এক সাইডের বিস্তার। তাহলে এখানে আমরা বেসিক্যালি সেটা মানে হচ্ছে আমাদের এখানে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা একটু ভ্যালুটা বসাই দিয়ে ক্যালকুলেশনটা করে দেখি। ওকে, সো আমরা আমাদের অ্যান্সারে চলে এসেছি। এটা হচ্ছে 2542.1 সেকেন্ড। কী করবো, এটাকে একটু মিনিটে নিয়ে ক্যালকুলেশন করে দেখি। তাহলে আসে 42.37 মিনিট। তার মানে তুমি যদি একটা গর্ত করে লাফ দাও, তাহলে তুমি কি করবা, এত মিনিট পরে পৃথিবীর অপর একটা প্রান্তে পৌঁছায় যাবা। বুঝতে পেরেছ অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে দেখো, ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কত বেগে চললে একজন যাত্রী ওজনহীনতা অনুভব করবে। দেখো বলছে কি, একটা নভোযান, সেটা কি পৃথিবী থেকে অল্প একটু উচ্চতায় আছে, বেশি উচ্চতা না কিন্তু, কারণ বেশি উচ্চতা হলে কি হবে, জি এর মান পরিবর্তন হয়ে যাবে অ্যান্ড দূরত্ব কিন্তু r+h হয়ে যাবে। তাহলে যেহেতু অল্প উচ্চতা, আমরা কি বলতে পারি, h নেগলিজিবল। তাহলে আমরা ধরে নিই পৃথিবীর কেন্দ্র থেকে ওর ব্যাসার্ধ r বা দূরত্ব r। আচ্ছা, তো এখানে ভূমির সমান্তরালে চলতেছে। ভূমির সমান্তরাল মানে কি, এইভাবে চলতেছে। তাহলে এভাবে কত বেগে চললে ওজনহীনতা অনুভব করবে। দেখো এটা কিন্তু ওই যে মাঝখানে আমরা হচ্ছে যে ছিটকে পড়ার অঙ্কটা করেছি, এই ছিটকে পড়ার অঙ্কটার কনসেপ্টের মতো খুব সহজ। ওজনহীনতা ফিল করা মানে আমার উপর সামেশন অফ f0। এখানে সে ভি বেগে যাচ্ছে, তাহলে বলতে পারি তার এখানে কেন্দ্র বিমুখী বল কত হবে বলতো, mv²/r, এবং কেন্দ্রের দিকে আকর্ষণ বল কত, সিম্পল f। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি একটু তাড়াতাড়ি, তোমরাও করো আমার সাথে। f = mv²/r। আচ্ছা, আর মানে কত, আর মানে কিন্তু দূরত্ব, সেটা মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সো আমাকে ভি বের করতে হবে। আমরা একটু কাটাকাটি করে দিই, এখানে একটা r থাকে, v² বের করতে হবে। v = √gm/r। একটু জলদি ক্যালকুলেশন করে ফেলো তো তোমরাও, আমি একটু করি। 6.673 ×
10 টু দি পাওয়ার -11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, নিচে আর কত 6400 ইন্টু 10 কিউব। আচ্ছা, সো ভেলোসিটি কত পাচ্ছি 7909.45 মিটার পার সেকেন্ড, তার মানে কত 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে একটা নভোযান যদি পৃথিবীর খুব অল্প উচ্চতা দিয়ে উঠতে থাকে তাহলে কি ঘটনা ঘটবে, সে হচ্ছে কোনো ধরনের ওজন ফিল করবে না, মানে যাত্রীগুলো হচ্ছে সেই নভোযানের মধ্যে ভাসতে থাকবে। আচ্ছা, নেক্সট ম্যাথ। ওকে, কি বলছে দেখো, 200 কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে 400 কিলোমিটার উপরে থেকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটি কত শক্তি প্রয়োগ করলে এটি পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে? আচ্ছা, এই কথাটার মানে কি? ধরো, আচ্ছা যেহেতু আমি এখনও তোমাদের স্যাটেলাইটে ওভাবে যাইনি, এখানে আমরা যে ফর্মুলাগুলো দরকার ওটা আমরা একটু ডিরাইভ করে নিব। তাহলে এখানে চিন্তা করে এটা একটা বস্তু, মানে এটাকে স্যাটেলাইট চিন্তা না করে চিন্তা করে একটা বস্তু। কি বলছে, সে প্রদক্ষিণ করছে। এই ব্যাপারটা মানে কি, সে অলরেডি একটা ভি বেগে চলছে, অরবিট করতেছে। আচ্ছা, তাহলে এর ম্যাস বলা আছে 200 কেজি, ও পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে আছে, আর এটা আর, তাহলে অলরেডি কিন্তু সে প্রদক্ষিণ করছে, তাহলে ওর একটা বেগ আছে। আমরা আগে ওই বেগটা বের করার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে বেগের, এটা স্যাটেলাইটের বেগের একটা ফর্মুলা আছে, gm/r+h। এখান থেকে তার ভেলোসিটিটা আমরা একটু ক্যালকুলেট করে নিই, মানে যেটা তার বর্তমানে আছে সেটা, কারণ সে স্থির নাই। তাহলে 6.672 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, নিচে r+h মানে 6800 কিলোমিটার চলে আসে। তাহলে সে হলো 7673.3 মিটার পার সেকেন্ড, এত ভেলোসিটিতে কিন্তু অলরেডি মুভ করতেছে। আচ্ছা, কোশ্চেনটা একটু আরেকবার পড়ি। কত শক্তি প্রয়োগ করলে, আমি ধরলাম আমি তাকে গতিশক্তি দিব, গতিশক্তি মানে আমি তাকে একটা বেগ দিব, ওখান থেকে সে একটা গতিশক্তি পাচ্ছে। অভিকর্ষের বাইরে চলে যাওয়া মানে কি, এটা কি মুক্তিবেগ না? এটা আমাদের মুক্তিবেগ। আচ্ছা, তাহলে এইখানে মুক্তিবেগ আমাদের বের করতে হবে কিন্তু পৃথিবী থেকে একটা উচ্চতায়। তাহলে পৃথিবী থেকে একটা উচ্চতায় মুক্তিবেগের ফর্মুলা কি, কি করব, আমরা জানতাম কি 2gm/r, আর এর জায়গায় হয়ে যাবে কত এখন r+h। এখান থেকে একটু মুক্তিবেগটা তোমরা ক্যালকুলেট করে ফেলো। √2 ইন্টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইড 6800 ইন্টু 10 কিউব। তাহলে পৃথিবী থেকে একটা উচ্চতায় মুক্তিবেগ কত, একবার একটু বলে দিই, কিলোমিটার পার সেকেন্ডে, আচ্ছা না মিটার পার সেকেন্ডেই রাখি, কারণ আমাদের পরে এটা নিয়ে আরেকটু কাজ করা লাগবে। তাহলে 10851.67 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এই পার্টটা বুঝো একটু, তার এত ভেলোসিটি এখন আছে, আমি যদি তাকে এত ভেলোসিটিতে চালনা করতে পারি, সে কিন্তু আর ওখানে থাকবে না, সে কিন্তু পৃথিবীর বাইরে বের হয়ে যাবে বা অভিকর্ষের বাইরে বের হয়ে যাবে। তাহলে আমাদের গতিশক্তি কত হবে, প্রযুক্ত গতিশক্তি ফর্মুলা কি, ½ m del v²। del v কেন বললাম, এইখান থেকে তাকে এতটুকু তুলতে হবে, তাহলে যতটুকু দরকার আমি ততটুকু হচ্ছে এখন তাকে দিব। তাহলে ½ ইন্টু m হচ্ছে আমাদের 200 কেজি ইন্টু del v 10851.67 মাইনাস 7673.3 হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসে দেখি, 100 ইন্টু 10851.67 মাইনাস 851.67 মাইনাস 7673.3, তাহলে এটা স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসতেছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল, 1.01 আসে। সো একটু রাউন্ড ফিগার করে দিলাম। তাহলে এই পরিমাণ গতিশক্তি আমরা যদি তাকে দেই, তাহলে সে কি হবে, সে পৃথিবীর অভিকর্ষ থেকে
বাইরে চলে যাবে। নেক্সট ম্যাথে দেখি। আচ্ছা, এটা 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 আগের যে অঙ্কটা, ওই অঙ্কের কিন্তু একটা শর্টকাট, যে একটা কৃত্রিম উপগ্রহ সে মুভ করতেছে, তার ভেলোসিটি যদি আমরা 42% ইনক্রিজ করি তাহলে সে কিন্তু আর ব্যাক করবে না, মানে অভিকর্ষের বাইরে চলে যাবে। আচ্ছা, আগের অঙ্কটা একটু আমরা এই ক্যালকুলেশনটা করে দেখি ঠিক আছে নাকি, যে 7673.3 42% বাড়ানো মানে কি 1.42 দিয়ে ইন্টু করে দিব, তাহলে কিন্তু আমাদের চলে আসছে 10896.086। একটু একটু এদিক সেদিক আছে, সেটা হতে পারে, সমস্যা নাই। বাট আমরা যদি 1.42 দিয়ে এটাকে গুণ করি, মানে 42% ইনক্রিজ করি, তাহলে কি হবে, ও মুক্তিবেগে চলে যাবে। তাহলে এটা কিন্তু বেসিক্যালি একটা জেনারেল ইকুয়েশনের মতো, যে এটা কিন্তু তোমার আসলে পুরো অঙ্কটা করাও দরকার নাই। তুমি তার ইনিশিয়াল ভেলোসিটি বের করবা, এটাকে 1.42 দিয়ে ইন্টু করে দিবা, মানে 42% ইনক্রিজ করবা, যেটা আসবে সেটাই হচ্ছে তার মুক্তিবেগ। চলো এখন এটা আমরা পরের অঙ্কে থিওরিটিক্যাল যেহেতু, ওটা একটু প্রুফ দেখি। সরি, আচ্ছা হ্যাঁ চলে এসেছি। তাহলে ওর এক্সিস্টিং ভেলোসিটি কত, gm/r+h, আর ওর এসকেপ ভেলোসিটি কত, 2gm/r+h। তাহলে বৃদ্ধি মানে কি, আমাদের ডেল করতে হবে। সো ডেল ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি। আচ্ছা, আমি একটু একবারে করে ফেলি। এখানে √r+h হচ্ছে আমার এলসিএম হবে, লসাগু হবে, অ্যান্ড এরপর উপরে যা আছে তাই থাকবে। তাহলে আমরা √gmটা কমন নিতে পারি, 1 - √2। আচ্ছা, তাহলে এখন আমরা বৃদ্ধি করব কার সাপেক্ষে, বৃদ্ধি করব আমরা অবশ্যই ইনিশিয়ালের সাপেক্ষে। তাহলে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু কত আসে, ডেল ভি ছিল হলো √gm/r+h 1 - √2। আচ্ছা একটু দাঁড়াও, ভিই, আচ্ছা এখানে একটু ভুল করেছি, ভিই যেহেতু আগে হবে তাহলে এটা √2 - 1 হবে, নাহলে নেগেটিভ চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের √2 - 1, মুছে করে নিই একটু, এখানে আসে √2 - 1, আর নিচে কত আসে gm/r+h। সো এই দুটো কাটাকাটি যায়, তাহলে আমরা এখন বলতে পারি এর পরিবর্তন ইনিশিয়ালের সাপেক্ষে কত, √2 - 1। তাহলে √2 - 1 এটা আসে হচ্ছে 0.414। তাহলে আমরা 0.42 বলতে পারি। এই কথাটা 100% দিয়ে যদি আমরা ইন্টু করি, তার মানে কত আসবে 42%। বুঝতে পারছো অঙ্কটা? যদি আমরা ওর কোন একটা স্যাটেলাইটের ভেলোসিটি যদি 42% ইনক্রিজ করি, তাহলে কি হবে, ও কিন্তু মুক্তিবেগ প্রাপ্তি হবে এবং সে আর পৃথিবীতে ব্যাক করবে না, অথবা যে গ্রহের আছে সেই গ্রহতে আর ব্যাক করবে না। আচ্ছা, এটা লাস্ট অঙ্ক। হ্যাঁ চলো লাস্ট অঙ্কটা একটু দেখি। দেখাও যে পৃথিবীর দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাল্পনিক গ্রহ হতে মুক্তিবেগ পৃথিবী হতে মুক্তিবেগের 1/√2 গুণ। একটা জিনিস একটু মাথায় রাখবা, কাল্পনিক একটা গ্রহ, এই অঙ্কটা পুরোপুরি হাইপোথেটিক্যাল, জাস্ট বেসিক জানার জন্য। পৃথিবীর থেকে আমি যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিই, বলো তো ভর পরিবর্তন হবে না? আমি ধরলাম সে যদি পৃথিবীর মতো হয়, পৃথিবীর মতো যদি হয় তাহলে নতুন গ্রহের ঘনত্ব এবং পৃথিবীর ঘনত্ব কিন্তু একই, তাহলে নতুন যে কাল্পনিক গ্রহ তার ভরটাও কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। বাট এইখানে আসলে ওটা আমাদের চিন্তা করতে বলে না, একটা কাল্পনিক ধরে নিচ্ছে, রিয়েলিজমের থেকে একটু বাইরে। তাহলে আমরা কি করব, আমরা সেই নতুন গ্রহের মুক্তিবেগটা বের করব। তাহলে এটাকে আমরা প্রাইম দ্বারা সূচিত করি, 2gm/r'। বুঝতে পারছো? যেহেতু বললাম যে ভর এখানে আসলে চেঞ্জ হবে না, তাহলে এখানে 2gm/r' কত, দ্বিগুণ ব্যাসার্ধ, তাহলে কত হচ্ছে 2r। তাহলে কাল্পনিক গ্রহ বাই পৃথিবী অনুপাত যদি আমরা বের করি,
তাহলে রুট ওভার এখানে 2gm/2r আর নিচে হচ্ছে 2gm/r 2gm কাটাকাটি চলে যাচ্ছে আর কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা কত আসে 1/√2 গুণ যে কাল্পনিক গ্রহের এসকেপ ভেলোসিটি অ্যান্ড পৃথিবীর এসকেপ ভেলোসিটি, এটার অনুপাত হচ্ছে 1/√2। বুঝতে পেরেছো? আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানাও তো। আর তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাকে জানাবা, অথবা ক্লাসটাকে যে ধরে ফেসবুক লাইভে থাকতেছে ক্লাসটাকে একটু আরেকবার রিক্যাপ করবা, একটু খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে আরেকটু মাথাটা খাটাবা। অবশ্যই সামনে একটা বোর্ড তোমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড বইগুলো আছে সেই বইগুলো নিবা, সেটার সাথে একটু মিলাই পড়ার চেষ্টা করবা। আশা করি এভাবে কিন্তু আরও বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারো তোমরা এই ক্লাসটা থেকে। আচ্ছা, লাস্টে কী আছে একটু দেখি তো। ওকে, সো বেসিক্যালি আমাদের লঞ্চিং প্রোগ্রামটা তোমরা যারা করেছো তারা অলরেডি জানো যে বেসিক্যালি আমরা যে নতুন যে কোর্সটা লঞ্চ করেছি সেখানে কিন্তু একটা গুড অ্যামাউন্টের ডিসকাউন্ট রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো অলরেডি তোমরা এটা সম্পর্কে জানো যে আমাদের নর্মাল কোর্স ফিটা কত, এবং তোমাদের জন্য বর্তমান সময়ে যে প্রাইসটা আমরা দিচ্ছি সেটা কিন্তু তোমরা আরেকটু জাস্ট স্লাইটলি দেখে নাও। এখানে সাইকেল 1, যেহেতু আমি ফিজিক্সের টিচার আমারটা কিন্তু তোমরা সাইকেল 2তে পাইতেছো। সো আর বাকিগুলাটা আসলে তোমরা জানো, আশা করি তোমরা অলরেডি দেখে ফেলেছো। যাই হোক, তোমাদের সাথে ক্লাস নিয়ে খুবই ভালো লাগলো। আশা করি সামনে আবার দেখা হবে এবং তোমরা আরও বেশি এঙ্গেজড হবে আমাদের সাথে, এবং ফোকাস একাডেমি থেকে তোমাদের প্রতি শুভকামনা রইল। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।